ক্রমাগত বেজে যাওয়া নিজের ফোনের দিকে তাকায়। শিয়া ফোন করে যাচ্ছে, সে ধরছে না, তার বুকটা কাঁপছে। এটার কারণ নেই আপাতত, কেন একটা ব্যবস্থা হবেই, তবে অশান্তি লাগছে মনের মধ্যে। সে খুব কষ্টভাবে বিষয়টা জানলে। অয়ন দীর্ঘশ্বাস ফেলে। তার মা অত্যাধিক জেদি, এত সহজে মানবে বলে মনে হয় না। বাবা তো এখনো জানেই না, সে জানার পর আর কি ঝড় হবে কে জানে। ফোন তুলছো না কেন? আকাশের গলা পেয়ে স্বাভাবিকভাবে তাকালো অয়ন। হাতে ল্যাপটপ আর বেশি ফাইল নিয়ে আকাশ ঢুকছে। আকাশ ধীরে সুস্থে এসে জায়গা করে নিল বিছানায়। হাতের জিনিসপত্রগুলো রেখে ভাইয়ের দিকে তাকালো। শিয়া কল করছে নিশ্চয়, আমাকে টেক্সট করছিল। আমি বললাম ব্যস্ত খুব। কিন্তু তুমি তো দিব্যি পায়ের উপর পা তুলে বসা, কল ধরছো না কেন? মা এরকম করেছে কেন বলতো? এখন তাহলে মায়ের ওই কথায় শিয়াকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছ নাকি? অয়ন আঁতকে উঠল প্রায় আকাশের কথা শুনে। জোর গলায় বলে উঠল, এ জীবনে সম্ভব সেটা? তোর মনে হয় এটা? আকাশ হাসে, গম্ভীর মুখ করে বলে, মনে তো হচ্ছে এটাই। মা না করলো, তারপর থেকে কল তুলছ না ওর? মা অয়ন মাথা এলিয়ে দেয়, চোখ বুজে। আমার গিল্টি ফিল হচ্ছে। কত বড় মুখ করে বলে এসেছিলাম ওকে, আমার পরিবারকে রাজি করানো 1 সেকেন্ডের বিষয়। তারপর আমার পরিবার রাজি করাবে ওর বাবা মাকে। এখন দেখ, আমাদের বাবা মাকে মানাবো কীভাবে সেটাই নিয়ে পড়ছি অথই সমুদ্রে। মেয়েটা জানলে কতটা কষ্ট পাবে বল। ওর সম্পর্কে আমার মা এত বাজে ধারণা পোষণ করে আছে। আকাশ বোঝে ভাইয়ের চিন্তার কারণ, সেও একইভাবে ভাবে। তবে তাদের বিষয়টা আলাদা। প্রিয়া এখনও বেশ ছোট, বয়স অল্প। সে যতটা বোঝে, ম্যাচিওর প্রিয়া একদম নয়। অল্প আবেগে ভাসবে, ভুল বুঝবে। একই বিষয়ে সে প্রিয়াকে বললে প্রিয়া হয়তো মন খারাপ করবে। শেয়ার করার কথা নয়, সে যথেষ্ট বুঝদার। তাছাড়া আকাশের বিয়ের বিষয়ে সে নিজে ঠিক থামিয়ে রাখতে পারবে 2-4 বছর। কিন্তু অয়নের ক্ষেত্রে সেটা ভিন্ন। কারণ অয়ন নয়, কারণটা শিয়া। আমরা যতই বলি না কেন, আমাদের সমাজে একটা বয়সের পর কথা সব মেয়েদের শুনতে হয়। শিয়ার যথেষ্ট বয়স হয়েছে, তার পরিবার, আশেপাশের সমাজ থেকে নিশ্চয় বিয়ে নিয়ে কথা ওঠে। নিশ্চয় ওর পরিবার চাপ দেয় ওকে। তাছাড়া এর আগে অন্য একটা ছেলের সাথে বিয়ের কথা চলেছিল বলে শুনছিল। সব দিক মাথায় রেখে অয়ন শিয়ার সমস্যাটাই আগে সলভ করা জরুরি। আকাশ স্বাভাবিক গলায় বলল, মায়ের কথা নিয়ে ওকে আগে আপসেট করে দেবে কেন? ওর সাথে নর্মাল থেকো। যত এদিকে না যা সলভ করার করে ফেলবো আমরা, ওদের এসবে জড়াবে না। অয়ন জবাব দেয় না, সোজা হয়ে বসে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। সমী একটা মেয়ে বল। আমি অয়ন মেহনাজ চৌধুরী বিয়ে করব ওরকম একটা মেয়েকে? সে আবার তোর প্রতি অবসেসি? মা এটা জানে না? আকাশ ভাইয়ের কথা বলার ভঙ্গিতে হেসে ফেলল। মাথায় হাত চলাতে চলাতে বলছে, বিষয়টা ইন্টারেস্টিং, ভেবে দেখছো? অয়ন মুখ কুচকে ফেলে। আকাশ বাঁকা হাসছে, মুখ অমন কুচকে রেখে বলে, এক্সপ্লেন। আকাশ কোলের উপর বালিশ আনতে আনতে বলে, বাজে শোনায়। যতই হোক আমার বড় ভাইয়ের বউ হবে সমী। তুই তো এমন ছিলিস না আকাশ। এইসব ফাজলামি রাতুল করলে মানায়? প্রিয়া শেখাচ্ছে এসব? আকাশ খুব খুব করে কাশে, পরিষ্কার করে নিল। ভারত তো আনতে চাইল মুখে, কিন্তু হচ্ছে না। তার ভীষণ হাসি পাচ্ছে। সমীর মন বড়, ভাবতে পারছো? চৌধুরী বাড়ির বউয়ের মন বলে কথা। অয়ন মুখ বাঁকায় ভাইয়ের কথায়, বিরক্ত গলায় বলে, সবই বড়। আকাশের এসব শব্দ করে হেসে ফেলল। ভাইয়ের দুর্দশা হাসি পাচ্ছে তার। আমি সমীর সাথে দেখা করতে যাচ্ছি। আকাশ কপাল কুঁচকে, পাগল হয়েছে নাকি? ওকে দিয়ে আমাদের কাজ কি? মাকে বোঝালেই তো হয়। মেয়েটাকে টাইট না দিলে নাচতে নাচতে গলায় ঝুলতে হাজির হবে। অয়ন বিছানা ছেড়ে উঠে সোজা হয়ে বাথরুমে যায়। মিনিট 5-এর মধ্যে শার্ট প্যান্ট পরে রেডি হয়। ড্রেসিং টেবিলের সামনে চুলে জেল লাগাতে লাগাতে বলে, আমাকে নিয়ে এত মজা নিচ্ছিস? অপুর কথা মা শুনলে শুনেছিস? আকাশ খানিকক্ষণ ধ্যান ধরে বসে রইল। মনে মনে চেষ্টা করলো হয়তো। অয়ন হাসি খানিকটা, অপুকে বিয়ে তাহলে করছিস পাগল? তাহলে এটা নিয়ে টেনশন করছিস না কেন? আপাতত টেনশনে কিছু নেই। বড় ছেলের বিয়ের আগে ছোট ছেলেকে বিয়ে নিয়ে টানাটানি বাজে বিষয়। অয়ন কথা বাড়ে না। ভাইয়ের মাথায় যে অন্য পরিকল্পনা চলছে তা সে খুব
টের পাচ্ছে। গাড়ি এসে দাঁড়ালো বিশাল এক 5 তারকা হোটেলের পার্কিং জোনে। অয়ন নিজের গাড়ি পার্কিং করে এসে ঢুকলো ভেতরে। হোটেলে তাদেরই রিসেপশনের সব ভেতরে। সকলে তাকে দেখে ব্যস্ত হলো উঠে সালাম জানাতে। ম্যানেজার ছুটে এলো তার দিকে। অয়নের চোখে সানগ্লাসটা নামিয়ে নিচু গেলে বলল, সৌমি। ম্যানেজার অতি বিনয়ের সাথে জানায়, সৌমি ম্যাডাম অনেক আগে এসেছে স্যার। 3 তলার ফুড জোনে আছে উনি, অপেক্ষা করছে আপনার জন্য। অয়ন গম্ভীর ভাবসাবে এসে পৌঁছলো সেখানে। পুরো ফ্লোর ফাঁকা। বুঝতে বাকি রইল না সমীর কাজ এটা। এই হোটেল 30% শেয়ার সমীর বাবার। অয়ন গম্ভীর মুখে এসে বলল, টেবিলটায়। টেবিলটা সুন্দর মতো ক্যান্ডেল দিয়ে সাজানো। সমীর বরাবরের মতো বেশ খোলামেলা পোশাকে বসা। অয়ন সেদিকে খেয়াল করল না। নজর তার অন্য নারীর উপর বরাবর সংযত। সমী গদগদ ভাব নজরে এড়াল না তার। কাল আমরা যাচ্ছি তোমাদের বাসায়, বিয়ের ডেট ঠিক করতে আজকে। অয়ন আচমকা বেশ ঝুঁকে এলো তার দিকে। হাঁচকি স্বরে বলল, বিয়ের আগে রোমান্টিক ডেট দরকার একটা, নয়? সমী খুশি হলো, বেশ খুশি হলো। সামনের চুলগুলো পেছনে ঠেলে দিল। স্বাভাবিক বড় জামার গলা, এটা স্টাইল হয়তো অয়নকে দেখাতে। এসব মনে মনে হাসল অয়ন। সমীকে সন্তুষ্ট করতে এক নজর তাকালো সেদিকে। সমীর মুখ জল জল করছে। অয়ন সমীর ফোন বাজছে। এক্সকিউজ মি বলে উঠে গেল সে। অয়নের মুখটা তেতো লাগলো। অসহ্যকর নারী একটা। রাত কাটিয়ে আসে 12 পুরুষের সাথে। বাপ বিয়ে ঠিক করে একজনের সাথে। সে মেয়ে সিডিউস করতে উঠে পড়ে লাগে যে ছেলের ছোট ভাইকে। মুখে থুতু জমেছে অয়নের। সমী এসব মোটেও বসলো না নিজের চেয়ারে। ঘুরে এসে পিছন থেকে আগলে ধরল অয়নের গলা। অয়ন শক্ত হাতে চেপে ধরল সৌমির নরম হাত। ঝটকা টানে এনে বসলো কোলে। সৌমির মুখে অন্তত সন্তুষ্টি হাসি। একদিনে এক ভাই অন্তত ধরা দিল তবে। সৌমি ঝুঁকলো অয়নের মুখের দিকে। অশ্লীল অঙ্গভঙ্গি মেটার। হাত গলিয়ে দিয়েছে অয়নের ঘাড়ে। মুখ বাড়িয়েছে ঠোঁট ছোঁয়াতে যাওয়ার আগে টান পড়ল চুলে। অয়ন নিজের হাতে মুঠোতে নিয়েছে সমীর চুল। সমীর মুখের হাসি সয়নি এখনো। সে হয়তো ডার্ক রোম্যান্সের একসেপ্ট করছে অয়নের থেকে। তবে সে চাওয়া এক বালতি পানি ঢেলে অস্বাভাবিক জোরে নিজের উপর থেকে সরিয়ে ফেলল সমীকে। মেয়েটা এক প্রকার ছিটকে গিয়ে ধাক্কা খেল সামনের চেয়ারে। ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠল। ততক্ষণে নিজে উঠে দাঁড়িয়েছে। শক্ত হাতে চেপে ধরল সমীর চোয়াল। তাতে দাঁত চেপল। এসেছিলাম ভদ্রভাবে কথা বলতে, সম্ভব হলো না। গায়ে পড়ার নারী কোনো পুরুষে পছন্দ করে না। এটা তোমার খুব ভালো করে বোঝা উচিত সুমি। তোমাদের মতো মেয়ে পুরুষ শুধু বিছানা অবধি নেয়, ঘরে বউ করে না। তবে হ্যাঁ, আমাকে বা আকাশকে আবার ওই ধরনের পুরুষের লিস্টে ফেলো না। ওগুলো পুরুষ নয়, কাপুরুষ। আমরা চৌধুরীরা এক নারীতে আসক্ত। গোটা দুনিয়া কোনো নারী এই নজর তাদের দিকে ঘোরাতে পারবে না। আশা করব কাল তোমার পায়ের ধুলো আমার বাড়িতে পড়ে নোংরা করবে না। তোমার বাপের সম্মান ডোবাতে না চাইলে, নিজের এই নোংরা সত্তাটা সবার সামনে উন্মুক্ত করতে না চাইলে, ভদ্র নারীর মতো বাবাকে বলবে তুমি চৌধুরী পরিবারে বিয়ে করবে না, ওকে? অয়ন শব্দ করে নিজের বসা চেয়ারটা লাথি মেরে সরিয়ে বেরিয়ে আসে সেখান থেকে। সমীর আগে ফুটছে। ঠোঁট কেটে রক্ত ঝরছে স্যার। চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা আক্রোশের পানি। তবে আচমকা হেসে ফেলল। আয়েশ করে বসলো নিজের চেয়ারটায়। টানা কয়েক মিনিট থামল না সে হাসি। ধীরে সুস্থে উঠে গিয়ে পাশের টেবিলে ফুলদানি পাশ থেকে বের করে আনলো আরেকটা ছোট্ট ক্যামেরা। ঝটপট ল্যাপটপে কানেক্ট করে ফেললো মেমোরিটা। কিছুক্ষণ আগে সম্পূর্ণ ফুটেজ এখানে। অট্ট হাসিতে ফেটে পড়ল মেয়েটা। গা ছমছম করা হাসি সুন্দর মতো কাট করলো অয়নের কোলে বসার অংশটুকু। অয়ন গাড়ি চালাচ্ছে চিন্তিত মুখে। এসি ছেড়ে রাখা গাড়ির ভেতরে, অথচ দরদর করে ঘামছে। বুকের ভিতর অসহ্য অনুভূতি হচ্ছে। ছুটে চলে যেতে ইচ্ছে হচ্ছে শিয়ার কাছে। মেয়েটাকে দেখে না 2 দিন হলো, অথচ মনে হচ্ছে কত যুগ পর দেখা হয় না, কথা হয় না। পকেটে হাতটা ফোন চেক করলো। ঘন্টাখানেক হলো মেয়েটা কল বন্ধ করেছে। বুকটা ছটপট করলো। ঘরময় ব্যস্ত হয়ে ছটপট করতে করতে পায়চারি করছে প্রিয়া। সে অনবরত কল করে যাচ্ছিল অয়নকে। অয়ন কল তুলছে না কিছুতে। প্রিয়া কয়েকবার আকাশকে কল করছিল, বিয়ের কথা জানায়নি। জিজ্ঞাসা করছে অয়ন ভাইয়ের কথা। বিয়ের কথা শিয়া না করেছে জানাতে। সে নিজে অয়নকে জানাতে চায়।
গত রাত থেকে অয়নকে ফোনে পাওয়া যাচ্ছে না। আকাশে থেকে বারবার জবাব আসছে ব্যস্ত অয়ন। কি এমন ব্যস্ত থাকতে পারে? হিসেব মিলছে না শিয়ার। এখন অবশ্য পাথর হয়ে বসে আছে মেয়েটা। বাবার এমন করার কারণ খুঁজে পাচ্ছে না। মনে মনে ভীষণ আঘাত পেয়েছে বাবার ব্যবহারে। আচমকা ফোন বেজে ওঠায় এক প্রকার হুমড়ি খেয়ে কল তোলে মেয়েটা। অয়নের কল। আনন্দে চোখের পানি চলে এসেছে মেয়েটার। কল ধরার আগে প্রিয়া শুনতে পেল বোনের ফুঁপি ফুঁপি ওঠা শব্দ। সে কল রিসিভ করে কাঁপা কাঁপা গলায় জবাব দিল। এমন ভেঙে চুরে যাওয়া কণ্ঠে বুকটা মোচড় দিয়ে উঠল অয়নে। ড্রাইভিংয়ে থাকা হাতটা কেঁপে উঠল। গাড়ি থামল না। কানে আইসপ্যাড গোজা। শিয়া, অয়ন। অয়ন স্পষ্ট বুঝতে পারল শিয়া কান্নামাখা কণ্ঠ। ধারণা করলো সে কল না তোলার অভিমান হয়েছে মেয়েটা। এপাশ থেকে মলিন হাসল। কল তুলছিলে না কেন? কতবার কল করেছি জানো রাত থেকে? জানি। এত ব্যস্ত ছিলে? অয়ন এপাশ থেকে হাসে। মেয়েটাকে খেপানোর একটা মোক্ষম সময় এটা। যদি উচিত নয়, কাল রাত থেকে তাকে কলে না পেয়ে নিশ্চয় অনেক আপসেট। তবু অয়ন এ সুযোগ হাতছাড়া করতে চাইল না। কি আর হবে? তার অভিমানীকে আবার একটু অভিমান করবে। তবে সে তো যাচ্ছে অভিমান ভাঙাতে। সারপ্রাইজ হবে তো মেয়েটা। তখন শক্ত করে জড়িয়ে বুকের ভিতরে বন্দি করে ঠিক অভিমানটা ভাঙিয়ে নেবে। অয়ন হাসি আটকে বেশ নির্বিকার গলায় বলল, ব্যস্ত ছিলাম না তো। সে থমকায়, তবে সাথে সাথে আবার ব্যস্ত গলায় বলে, তাহলে কল তুললে না কেন? শরীর খারাপ? কথা বলতে ইচ্ছে হয়নি? সে আবার হতভম্ব হয়। নিজের কানকে বিশ্বাস করতে পারে না। অয়ন, আমি এখন ব্যস্ত আছি শিয়া, ড্রাইভ করছি, রাখি কেমন? অয়ন পেটে ফেটে হাসি আসলো কথাটা বলে। ওপাশে তার ব্যক্তিগত নারীটির দুর্দশা কল্পনা করে হাসলো। সাথে নিজে খানিকক্ষণ পর কি হতে পারে সেটা ভেবে একটু ভয় পেল। ম্যাডামের সামনে গেলে ম্যাডাম নদীতে না চুবায়। অয়ন, এমন বিহেভ করছে কেন? আমার তোমার সাথে জরুরি কথা আছে। সময় হবে না তোমার এখন? কি বলো? অয়ন কথা বলার ভঙ্গি অন্য সময় হলে ঠিক ধরে ফেলতো হয়তো সে। এখন এত মানসিক চাপে তাকে খেপানোর নিমিত্তে অয়নের করা মজা ধরতে পারল না মেয়েটা। কান্না আটকে কোনো মতে বলল, আমার বিয়ে আজকে অয়ন। আমি কান থেকে ব্লুটুথ স্পিকার সরিয়ে হেসে ফেলল অয়ন। মেয়েটা তার মতো অভিনয়ে নেমেছে। কি ভেবেছে অয়ন এত সহজে ভয় পায়? মুখে বলল, কংগ্রাচুলেশন মিস ইনশিয়া রহমান। সে পাথর বনে গেছে। প্রিয়া আগ্রহ চোখে বোনের দিকে তাকিয়েছে। বারবার সময় দেখছে। অয়ন আবার সত্যি বিয়ে? আমি এখন নিলয়ের সাথে। আমাকে নাচাতে অত সোজা না ম্যাডাম, রাখি। সে কি কিছু বলার সুযোগই দিল না। কল কেটে গেল। অয়ন শব্দ করে হেসে ফেলল। মেয়েটা শেষমেশ বিয়ের কথা বলে রাগানোর চেষ্টায় আছে। সামনে ব্যস্ত রাস্তায় মনোযোগে দৃষ্টি রেখে হাসতে থাকে সে। আচ্ছা, মেয়েটা খুব রেগে গেল বোধহয়, নাকি বেশি অবাক হলো অয়নের এমন ব্যবহারে? কষ্ট পেলে কি? অয়ন চমকায়। খুব কষ্ট পেলে কি? সে তো শুধু মজা করছে, যাতে একটু পর সারপ্রাইজ লাগে। আজ ম্যাডামের আজকে তার খবর করেই ফেললো। সে পাথরের মতো বসে আছে বিছানার চাদর আঁকড়ে। অয়ন এভাবে কথা বলতে পারে তার সাথে? তার বিয়ের কথা প্রকাশ করার পর এত অনীহা প্রকাশ? মাথা যন্ত্রণা করছে শিয়ার। প্রিয় হতবিম্বল হয়ে দাঁড়ানো। কি করবে সে এখন? অনবরত শিয়ার ফোনে মেসেজ আসছে। শিয়া বোধহয় সেদিকে তাকাচ্ছে না। অয়ন ভাই কিনা দেখ। সে নড়ে চড়ে না। প্রিয়া করুণ মুখে শিয়ার ফোন হাতে নেয়। অয়নের নাম্বার নেয় আননোন নাম্বার থেকে। বেশ কয়েকটি টেক্সট এসেছে। সে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় বোনের দিকে। প্রিয়া মাথা নাড়ে দুদিকে। চেক করব, ছবি পাঠাচ্ছে কেউ। শিয়া এবারও জবাব দেয় না। প্রিয়া ফটো ক্লিক করতে এগিয়ে আসে শিয়ার দিকে। বড্ড অনীহা নিয়ে ফোনটা হাতে নেয় শিয়া। ফোনে স্ক্রিন তাকাতে মাথাটা চক করে ওঠে তার। প্রথমে ছোট্ট কয়েকটা সেকেন্ডের ভিডিও, তারপর বেশ কয়েকটা ছবি। বুকের উপর কে যেন পাথর চাপা দিল তার। শ্বাস নিতে ভুলে গেল। শব্দ করে হাত থেকে মেঝেতে পড়ল হাতের ফোনটা। প্রিয়া আটকে উঠল। তড়িৎ বেগে ফোনটা ধরতে চাইলে সম্ভব হলো না। ফোনের কাজ ভেঙে চুরচুর হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলল প্রিয়া। ফোনটার উপর অবস্থা শোচনীয়। সে রোবটের মতো এক দৃষ্টিতে বসা। দিলি তো ফোনটা ফেলে? নিচু হয়ে ফোনটা তুলে কাজ পরখ করতে চোখ আটকে গেল ফোনে সবেমাত্র আসা ফটো ফোল্ডারের দিকে। চোয়াল ঝুলে পড়লে তার। মিস হলো কয়েকটা হার্টবিট। বোনের দিকে তাকালো। অস্ফুট স্বরে উচ্চারণ করলো, অসম্ভব। ফোনে ছোট্ট 11 সেকেন্ডের একটা ভিডিওর সাথে 6-7টা ছবি পাঠানো হয়েছে একটা নাম্বার থেকে। ছবিতে স্পষ্ট দৃশ্যমান অয়ন আর একটা মেয়ে। প্রিয়া মেয়েটাকে চিনল।
ভালো মতো ছিল। সমী নামের ওই মেয়েটা সেবারে কক্সবাজারে গিয়েছিল, রিয়ান নিয়ে গিয়েছিল অতি ঘনিষ্ঠতায় অবস্থায় দুজনে। ছবিগুলো ভালো মতো পরখ করলো প্রিয়া। ফেক নয়, ভিডিওতে আরও স্পষ্ট। গা শিউরে উঠল প্রিয়ার। মন প্রাণ দিয়ে চাইলো এটা দুঃস্বপ্ন হোক, আজকের দিনটা দুঃস্বপ্ন হোক। সে থরথর করে কাঁপছে, ছুটে গিয়ে বোনকে আগলে নিল প্রিয়া। কাঁদো কথা বলল, এগুলো কিচ্ছু না, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। শিয়া এখন বোধহয় এই দুনিয়া নেই। কেমনটা উন্মাদের মতো করে পিয়ের হাত থেকে নিজের ফোনটা ছিনিয়ে নিল। অসম্ভব কাঁপছে তার হাত জোড়া। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। কোনো মতে বের করলো সমীর নাম্বারটা, ডায়াল করলো সেটাই। ওপাশ থেকে সমীর সম্ভবত তৈরি ছিল অথবা অপেক্ষাতে ছিল শেয়ার করে। সাথে সাথে রিসিভ হলো। শোনা গেল কেমন একটা করুণ সুর। আই অ্যাম সরি শিয়া। শিয়া শুকনো ঢোক গিলে ব্যগ্র কণ্ঠে বলল, অয়ন কোথায়? সবগুলো সে কাঁপছে, চোখ কেমন অন্ধকার হয়ে আসছে। গুলো মানে কি? এটা শেয়ার শোয়ার সময় অয়ন যে তাকে বললো ড্রাইভ করছে, কঠিন গেল বললো, এই ছবিগুলো দিয়ে কি বোঝাতে চাইছে সুমি? সুমি ওপাশ থেকে অশ্লীল হাসলো। হাসকি সে বলে, কি বোঝাতে চেয়েছি তা কি এখন তোমাকে পরের অংশটুকু দিয়ে বোঝাতে হবে? সে প্রিয়ার হাত ধরে শক্ত করে, প্রিয়া চোখের পানি টলমল করছে, সেও শুনছে। অয়ন আমার সাথে ছিল শিয়া, আমি বিশ্বাস করি না। সেটা তোমার প্রবলেম। আর কিভাবে বিশ্বাস করবো বলো? সে হাত থেকে কল কেটে দিল প্রিয়া। মেয়েটা বাজে বকছে, উল্টোপাল্টা কথা বলছে। দরজায় কড়া পড়লো এর মধ্যে। চমকে উঠল দুবোন। দ্রুত রেডি হতে বলা হচ্ছে। একটু আগে এসে এবারই মেস সার্ভেন্টরা জামাকাপড় গহনার সব দিয়ে গেছে দুবোনকে। সে প্রিয়া আশ্চর্যের উপর আশ্চর্য। ওরকম একটা সিদ্ধান্ত নিল তার বাবা মা একা একা। তারপর একটু দেখা করার প্রয়োজন বোধ করলো না। যতবার দেখা করতে চাইলো বাবা মার সাথে, তাদের জানানো হলো জরুরি আলাপ করছে তারা অজগর সাহেবের সাথে। একদম তৈরি হয়ে নিচে যেতে বলা হয়েছে দুজনকে। কেউ একজন বাইরে থেকে উঁচু গলায় জানিয়ে দিল কাজই চলে এসেছে। কি হচ্ছে এসব তাদের সাথে? এমন ধরে বেঁধে বিয়ে দেওয়ার মানে কি? তাদের বাবা মা কি একটাবার জানতে চাইবে না তার মত? এ হতে পারে না, কখনো হতে পারে না। কি এমন ঘটেছে তার বাবা মার সাথে? এগুলো হতে পারে না। শিয়া দু হাতে খামচে দিল বোনকে। আকাশকে কল দে তো, কল দে। প্রিয়া এই অপেক্ষাতে ছিল। শিয়া ফোন করলো, কল করলো আকাশকে। ভাইয়ের ফোন আচমকা বন্ধ পাওয়ায় বিরক্ত হচ্ছে আকাশ। মা এসে 100 বার জিজ্ঞেস করছে অয়নের খোঁজ। তাছাড়া সমীর সাথে দেখা করতে গিয়েছিলে, ওদিকটায় কি ঝামেলা হলো খোদা জেনে। ফোন বন্ধ করে ফেলায় মানে কি? আকাশের মধ্যে অয়নের ম্যানেজার সহ কয়েক যেখানে যাওয়ার কথা অয়ন সব জায়গায় ফোন করেছে, কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্য সময় বা দিন হলে মোটেও চিন্তিত হতো না। তবে সমীর মোটেও সুবিধার মেয়ে নয়, না তাও তার বাবা। হয়তো আকাশের মতো সামলাতে পারে না সবটা। হুটহাট রেগে যায়, মাথা গরম করে ফেলে। আকাশ নিজেও গম্ভীর হলে ভাইয়ের মতো হুট করে রাগা বা সিদ্ধান্ত নেওয়ার মানুষ সে নয়। এই যেমন আজকে কী ভেবে অয়ন গেল সমীর সাথে দেখা করতে, সে মোটেও এটা করতো না, কখনোই না। কাল ওরা আসতো, যা ঘটানোর সবার সামনে ঘটাতো। আকাশ ব্যস্ত হয়ে আবার অন্য একজনের নাম্বার ডায়াল করতে যাওয়ার আগে ভেসে উঠল শিয়ার নাম। দীর্ঘশ্বাস ফেলে কি বলবে এখন? সে নিজেই তো জানে না। সৌমির কথা আগে বলবে? শিয়া নিশ্চিত রিয়াক্ট করবে। 7-5 ভাবতে ভাবতে কল তোলে আকাশ। নিজে কিছু বলার আগে ওপাশ থেকে শিয়ার উদ্ভ্রান্তের মতো কণ্ঠ শুনছে। আকাশ, তোমার ভাই কোথায়? হ্যাঁ, ভাইকে ফোনে পাচ্ছি না বেশ কিছুক্ষণ হলো। আমি খোঁজ না না, আমি পেয়েছিলাম তোমার ভাইকে কিছুক্ষণ আগে। কি হয়েছে তোমার ভাইয়ের? এমন করছে কেন? হ্যাঁ, কি করছে? আমি অন কল ধরছে না। অবশ্য বিষয়টা চিন্তার, কিন্তু মেয়েটা তো একদম ভেঙে পড়ছে। প্রচণ্ড খারাপ লাগলো তার এখন। তবে কল ধরছে না শুনে আগ্রহ গলা বলল, কখন? আমি কল করে যাচ্ছি আকাশ। আকাশ, আমার বিয়ে আজকে। আকাশ খানিকটা ঝিম মেরে গেল। বিয়ে মানে কি সব বলছো? কিসের বিয়ে? কোনো মতে দ্রুত গলায় সব ব্যাখ্যা করলো শিয়া। গলা সব কাঁপছে তার প্রচণ্ড রকম। সব শুনে তবদা খেয়ে গেল আকাশ। এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল। তার বোকা ভাইটা জানতে পারলো না। আমি ভাইকে জানানোর ব্যবস্থা করছি, তুমি প্যানিক করো না কেমন? সে আর্তনাদ করে উঠল ওর পাশ থেকে। তোমার ভাই সব জানে। আকাশের এবার কপালে ভাঁজ পড়ল। ভাই জানে মানে? সে মুখে
অয়নের সাথে ফোনের কথাগুলো মন দিয়ে শুনল সে। আঙ্গুলে কপাল ডলল। অসম্ভব কথাবার্তা। অয়ন এমন ব্যবহার করতে পারে না সে সাথে। হতেই পারে না। এটা কি করে? আর সমী কী সব শুনছে? আর কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে। কাজী এর মধ্যে চলে এসেছে। আমি কি করব এখন? অয়ন অয়ন কোথায়? সব জেনে আসছো না কেন? কথা বলতে বলতে ততক্ষণে আকাশ ছুটে এসেছে বাইরে। গাড়ির চাবি নিয়ে ছুটল ভাইকে খুঁজতে। ব্যস্ত গলায় সান্ত্বনা দিয়ে বলল, ভাই আসবে শিয়া। সে আর মাথা কাজ করতে পারছে না। অয়নের ব্যবহার, সমীর পাঠানো ওইসব গুলিয়ে ফেলছে সে। বুকটা জ্বলে যাচ্ছে। তোমার ভাই কি প্রতিশোধ নিল আকাশ? আমি 6 বছর আগে ওকে ছেড়ে গিয়ে যে ভুল করেছিলাম সেই ভুলের শাস্তি দিল ও আমাকে? হ্যাঁ, ও ও এর জন্য ফিরে এসেছিল আমার জীবনে? আকাশ হতাশ লাগছে। অনবরত তার অন্য ফোনে বিভিন্ন বন্ধু-বান্ধব, চেনা পরিচিত মেসেজ আসছে, যাদেরকে সে অয়নের কথা জিজ্ঞাসা করছিল আর কি। কোথাও নেই। এসবে কি হচ্ছে? শান্ত হও শিয়া। ওপাশে উদ্ভ্রান্তের মতো করছে শিয়া। চোখের কাজল ছড়িয়ে গেছে মুখে। কান্নার স্রোত মেখে গেছে সব। এলোমেলো চুলগুলো ছড়িয়েছে পিঠে। দু হাতে তাকে জাপটে ধরে পিয়া। সে অনবরত কেঁদেই যাচ্ছে। দরজায় এর মধ্যে বারবার কেউ না কেউ এসে তাড়া দিচ্ছে। সে পাগলের মতো হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মেলে একই গলে বলছে, আমার বিয়ের কথা শুনে তোমার ভাই আসলো না কেন? ফোন বন্ধ করে ফেললো? তোমার ভাইকে বলো আমি যা করেছিলাম সব ভুল। শাস্তি স্বরূপ ও আমাকে সারা জীবন যা বলবে তাই করব, সব শুনবো। কিন্তু ও যেন আমাকে অন্য কারোর নামে কবুল না পড়ায়। খানিক দম নিতে থাকে। কথা বলতে পারছে না সে। হাঁপাচ্ছে সম্ভবত। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আকাশ শুনছো? তোমার ভাইকে ফিরতে বলো। আমাকে ছেড়ে যেতে না করো। মরে যাব আমি, সত্যি মরে যাব। মেয়েটার আর্তনাদ। বুকটা ভারী হয়ে আসছে আকাশের। ভাইয়ের জন্য অজানা এক ভয় কাজ করছে তার। সে যা বলেছে তা তো এখন মানসিক অবস্থা থেকে বলেছে, কিন্তু তার মন বলেছে অন্য সমস্যা। রাস্তায় এদিক ওদিক তাকাতে ব্যস্ত গেলে বলে, শিয়া আমি দেখছি তুমি কেন এত প্যানিক করছো। আমি আছি না? আমি সব সামনে নেব। তুমি একটু অপেক্ষা করো। একটু সময় দাও আমাকে। আমি তোমার ভাই তো, বলে। হুম, ভাইকে একটু ভরসা করা যায় না? কিছুক্ষণ সামলে রেখো নিজেকে। আমি আসছি। হ্যাঁ। অয়ন এমন কেন করলো আকাশ? অন্যভাবে শাস্তি দিত আমাকে কঠিনভাবে, ওর মায়ায় ফেলে পাগলের মতো ভালোবাসতে শিখিয়ে পূর্ণ ভালোবাসা জাগ্রত করে হারিয়ে গেল, অন্য মেয়ের কাছে গেল। হতে পারে না এটা। বলো, আমাকে অন্য কারো হয়ে যেতে বলছে তোমার ভাই। এর থেকে ওকে বলো ফিরে এসে নিজে হাতে বিষ করে যেতে। না আমি খাবো। হ্যাঁ, সেটাই ভালো হয়। আমি খাবো এক্ষুনি। ওপাশ থেকে আকাশ কিছু বলার আগে বিছানায় ফোনটা ছুঁড়ে পাগলের মতো এদিক ওদিক খোঁজার চেষ্টা করে প্রিয়া শব্দ করে কেঁদে ফেললো বোনের অবস্থা থেকে। আকাশ ক্রমাগত ডাকছে শিয়া প্রিয়ার নাম ধরে। এলোমেলো অবস্থা। আকাশ কি করবে বুঝতে পারে না। গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে বেশ কয়েকজনকে মেসেজ রিপ্লাই করলো। শিয়া কল কাটেনি এখনো। আকাশ বিরক্ত হয় খানিকটা। যে কোনো সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখতে হয়। এমন উন্মাদের মতো করলে চলে না। সে যাই হোক, কখনো বাচ্চাদের মতো অবুঝ হলে সমস্যা কখনো সমাধান না। প্রিয়া সর্বশক্তি দিয়ে বোনকে টেনে নিয়ে বিছানায় বসলো। বুকের সাথে আগলে ধরলো। এই সময়টা তাকে, তাদের মাকে খুব পাশে লাগতো, অথচ এক বাড়িতে অথবা পাশাপাশি ঘরে তাদের পাচ্ছে না দুবোন। সে জ্ঞান হারিয়েছে খুব সম্ভবত। ছটফট করছে প্রিয়া। প্রিয়া হাতের আঁচলে বোনকে তুলে ঝাঁকালো। সত্যি জ্ঞান হারিয়েছে। ছুটে টেবিল থেকে পানি এনে ছোটালো চোখে মুখে। বেশ কিছুক্ষণ পর নড়ে চড়ে উঠল। পিট পিট করে তাকে আবার ফুপিয়ে উঠল। দু হাতে জড়িয়ে নিল ছোট বোনের কোমরখানা। প্রিয়া ফোন কানে নিল। এবারে পাগল পাগল লাগছে তার এখন। কার উপর অভিমান করে বুঝতে পারছে না, বা আমার উপর অভিমানে মাথা ছিঁড়ে যাচ্ছে। সমীর নামের মেয়েটাকে সামনে পেলে বোধহয় খুঁড়ি করে ফেলতো। ওপাশ থেকে এবার অধৈর্য হচ্ছে আকাশ। এমন পরিস্থিতিতে দুদিকে সামলানো মহাবিপদ। একদিকে অন্তত ঠিক থাকলে নিশ্চিত, অন্যদিক নিয়ে ভাবা যেত। শিয়ার এই অবস্থায় ফোন কাটতে পারছে না। গাড়ি ছুটছে শহরে এদিক ওদিক। তাদের সবগুলো হোটেলে চেক করা। তারা দুজন ওসি বন্ধুকে জানানো হয়েছে। সমীর বাবাকে সে একদম ভরসা পায় না। নেহাত তাদের বিজনেস পার্টনার। তবে কুকুর তো কুকুরই হয়। আপনি জানেন আপনার ভাই কোথায়? এই চিন্তার মধ্যে এমন বেয়াক্কেলের কথা শুনে মেজাজ খারাপ হলো তার। প্রিয়ার কণ্ঠ শুনল কতক্ষণ পর। আর প্রথম কথাটা এটা কর্কশ গলা বলল, জানলে জানাতাম না তোমাকে। এতটুকু বিশ্বাস নেই? আপুর বিয়ে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। অয়ন ভাই সব জানে। তারপরে আকাশ ফোন ভাইব্রেট হচ্ছে। থানা থেকে কল আসছে তার বন্ধু।
প্রিয়া পরে ব্যাক করছে, একদম না, আমার কথার জবাব দিন। আকাশের ধৈর্য ভাঙে, বাচ্চাদের মতো করে বলছে দুজনেই। প্রিয়া তো এই মুহূর্তে অন্তত মাথা ঠান্ডা করে কোঅপারেট করা উচিত তাকে, তা না করে জেরা করছে এমন সন্দেহভোজন গলায়। এত অধৈর্য হলে, বিশ্বাস না থাকলে করে ফেলতে বলো ওই ছেলেকে বিয়ে। প্রিয়ার সমান হারে মেজাজ খারাপ হচ্ছে। শিয়া তার পেটে মুখ গুজে কেঁদে যাচ্ছে। বোনকে এত ভেঙে পড়তে কখনো দেখেনি সে। আকাশের এমন কথায় অভিমান হলো তার। সেও সমান তালে বলল, মেয়েরা ওই সময় কি পরিস্থিতির মধ্য দিয়ে যায় তা আপনারা পুরুষ মানুষরা কখনো বোঝেন না, কেন বলতে পারেন? আকাশ ভুরুজোড়া স্বাভাবিক কুঁচকে আছে। সে নিজে টেনশনে নেই, ভাই তার এমন কখনো করে না। তার খোঁজ পাওয়া যাচ্ছে না, তার উপর শিয়ার বিয়ে, কোন দিক সামলাবে সে? সে আর আর সে বুঝতে পারছে না। ধমক গলায় বলল, একটু কম বোঝো প্লিজ, টেনশনে আছি, মাথাটা ঠান্ডা করে ভাইকে খুঁজতে দাও। বেশি বুঝি আমি, আমাদের এই সিচুয়েশনে আপনি হলে এই একই কথা বলতেন। আকাশ হতাশায় দীর্ঘশ্বাস সারে গাড়ি সাবধানে মোড়ে নিয়ে গিয়ে এগোয় থানার দিকে। এদিক ওদিক থানার সামনে থেকে তার বন্ধুর গাড়ি এগোবে। সামনে সমীর বাসা। কণ্ঠ খানিকটা নরম করে বলে, প্রিয়া, তোমরা যতটা টেনশন আছো আমিও সেম, একটু সময় দাও, পায়ে ধরি। সমীর সাথে লাশ দেখা হয়েছে ভাইয়ের, ওর কাছে যাচ্ছি আমরা। প্রিয়া চমকায়, সমীর সাথে লাশ দেখা হয়েছে মানে? সমী মিথ্যে বলেনি তবে? মেয়েটার নাম শুনলে মাথা জ্বলে যায়। আপু বোধহয় ভুল বলেনি তবে? সমীর কাছে অয়ন ভাইয়া। আপু, আমি ভুল দেখিনি তবে? সমীর ঠিকই বলেছিল, আপনারা বেঈমান, জেনে বুঝে ঠকালেন আমার বোনকে, সাথে আমাকেও। কঠিন কথাগুলো কঠিন গলায় বলে কল কাটে প্রিয়া, নিজেও শব্দ করে জড়িয়ে নেয় বোনকে। আকাশ রাগ হওয়া উচিত ছিল কি না, হলো না। হাসি পেল এই দুঃসময়। প্রিয়াটা বড্ড ছেলে মানুষের, ওর তো অন্তত শোনা উচিত ছিল ঠিকঠাক আকাশের কথা। এমন ইমোশন হয়ে পাগলামি শুরু করলে ভুল বুঝলো। আকাশ গাড়ির স্পিড বাড়ায়। শিয়া প্রিয়া কারো এখন মানসিক অবস্থা ঠিক নেই। বিয়েটা যখন হচ্ছে, তার মানে ওর বাবা মায়ের সম্মতিতে। ওরা তাহলে সাহায্য চাইবে কার কাছে? এই অবস্থায় অয়ন এই ব্যবহার করলো। কল না ধরে উধাও হয়। জোরে জোরে শ্বাস নেয় আকাশ। মেয়ে দুটো কী অবস্থায় সামলাবে এখন সে কে জানে। আধ ঘন্টার মধ্যে এদিকটা না সামলাতে পারলে রওনা দেবে শিয়াদের ওখানটায়। এর মধ্যে রাতুল রাকিবদের বলা হয়েছে দ্রুত শিয়াদের বাড়ি পৌঁছাতে। আঁকাবাঁকা রাস্তায় ছুটছে অয়নের গাড়িখানা। নেটওয়ার্কের সন্ধানে বেশ কিছু আগে মেইন রাস্তায় অন্য এক কারের নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়েছে দামি ফোনখানা। আপাতত সেটা ঝাঁঝরা অংশ পাশে পড়ে আছে সেখানে। ওখানে গিয়ে এক একবার ফোন কিনে নিবে একটা। তার আগে দ্রুত যাওয়া উচিত শিয়ার কাছে। ম্যাডাম নিশ্চিত তাকে খুন করতে তৈরি হয়ে বসেছে। এখন দ্রুত গিয়ে অভিমান না ভাঙলে ধরে মাথাটা আর থাকবে না। লোকালয়ের মধ্য দিয়ে ক্রস করছে তার গাড়ি। অয়নের আচমকা চোখ পড়ল রাস্তার আশেপাশে। যত সম্ভব একটা শাড়ি পট্টি ক্রস করেছে সে। মাথায় খেলে গেল অন্য চিন্তা। ঝটপট করে নেমে দোকান থেকে একটা লাল শাড়ি কিনলো। তাকে বিয়ে করে খেপানো, আজ বউ সাজবে, জোর করে বিয়ে ভয় দেখাবে। পাশের ছিটে থেকে লাল শাড়ির পকেটে চোখ বুলে সে বারবার। লাল অবশ্য প্রিয়ার পছন্দের রং। শিয়ার সম্ভবত গোলাপি। প্রিয়ার জন্য একটা শাড়ি কিনতে হবে। একটা মাত্র শাড়ি, তাও আবার একটা মাত্র ভাইয়ের প্রেয়সী। হতাশায় অয়ন, ভুল হয়ে গেছে, আর একটা শাড়ি কিনতে হতো। পাশের শাড়িটা সামনে দৃষ্টি রেখে কোলের উপর এনে রাখে। কল্পনায় ভাসছে শাড়িখানা পরিহিত এক রমণী, কি মিষ্টি লাগছে। অয়নের মুখ জুড়ে কল্পনা নারীটিকে ঘিরে একরাশ মুগ্ধতা কাজ করে। তুমি এভাবে লাল টুকটুকে বউ সাজলে আমি বোধহয় সে দৃশ্য দেখার সৌভাগ্য পাবো না। অভিমানিনী, হার্ট অ্যাটাকে মরে যাব। শব্দ করে হেসে ওঠে অয়ন। আজ শিয়ার বাবার কাছে যাবে সে, দরকার হলে পায়ে পড়বে, তারপর যেভাবে হোক দুই পরিবারকে রাজি করবে। অনেক হয়েছে এই দূরত্ব। 6-6টা বছর কি যন্ত্রণায় কাটিয়েছে দুজনে। ভালোবেসে দূরে দূরে থাকা যে কঠিন আর কিছু হয় না। একটাই জীবন। ভালোবেসে মানুষকে নিজের করে না পাওয়ার চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হয় না। তার মা যতই বলুক, সে সম্পর্কে সত্যি জানার পর রাগ থাকবে না, থাকতে পারে না। নিহাদ এখন জেদ করে শুনছে না। সুখের একটা সংসার হবে তাদের। তাদের সব ঠিক হলে
তার ভাইটারও সমস্যার সমাধান হবে, আকাশ প্রিয়ের একটা সংসার হবে, হাসি পায় অয়নের। দু বোনকে তাদের দু ভাইয়ের বউ করে চৌধুরী বাড়িতে নিয়ে আসবে তারা। আচমকা চোখ ধাঁধিয়ে এলো তার। কোথা থেকে একটা ট্রাক এলে মোড় ঘুরতে সরু রাস্তার আচমকা কোনো হর্ন কোনো সংকেত ছাড়া এই অয়ন বুঝে উঠতে পারল না। তবে যতক্ষণ বিষয়টা মাথায় ধরল, দক্ষ হাতের কারসাজিতে কাজ করলো না, ততক্ষণে সময় পেরিয়ে গেছে, দেরি হয়ে গেছে একটা। ভাগ্য সহায়নি। এতক্ষণে সব মধুর চিন্তাগুলো এক চুটকিতে মিথ্যে প্রমাণিত করে মুখোমুখি তুমুল সংঘর্ষ হলো অয়নের প্রাইভেট কার আর একটা বড় ট্রাকের। এক মুহূর্তে কানে টানা টিং টিং শব্দ ছাড়া আর কিছুই খেয়াল করতে পারল না। এর মধ্যে তার কারটা 3বার উল্টোপাল্টা খেয়েছে, সেই সাথে খাদে পড়ে গেছে ট্রাকটা। সময় থমকে গেল, কোনো কারণ ছাড়া শ্বাস আটকে গেল শিয়ার। বুকের ভিতর তীব্র ব্যথায় ঝাঁকি দিয়ে উঠল শরীর, আবার প্যানিক অ্যাটাক হলো। দ্বিতীয়বারের মতো উঁচু হয়ে গেল বিছানা থেকে শরীরটা, জ্ঞান হারালো আবার। আশেপাশে মানুষ হৈ হৈ কানে ভেসে আসলো অয়নের। দুমড়ে মুচড়ে যাওয়ার কারের ভিতরে থাকা পাগল প্রেমিকের চোখ বন্ধ হচ্ছে ধীরে ধীরে। কেন সিনেমার গল্পের মতো হাতঘড়ি হাতে আটকে গেছে লাল টুকটুকে শাড়িখানা, তবে ছিঁড়ে দুভাগ হয়ে গেছে। ছিন্ন বিচ্ছিন্ন গাড়িটার পার্স পাতির সাথে জড়িয়ে আছে কোনো এক অপেক্ষায় মগ্ন অভিমানী রমণীর জন্য কেনা লাল টুকটুকে শাড়িখানা। ওঠার শক্তি বিন্দুমাত্র নেই, বড্ড নিষ্ঠুর। পেটের বাপাশের গাড়ির ভিতরে একটা রড আলগোছে পেট পিঠ ভেদ করে গেল। রাস্তায় নিমেষে ভেসে গেল লাল টুকটুকে একই রঙের লাল তরল। নাক মুখ ঠিকরে বের হয়ে গেল রক্তের আড়ালে হাসল অয়ন। কাত হয়ে পড়ে আছে সে। শাড়িটা, ওই শাড়িটা তার সাথে আষ্টে পৃষ্ঠে আটকানো। নিভু নিভু চোখে এক আজব জিনিস দেখল অয়ন। ওই তো তার কেনা এই লাল শাড়িটা গায়ে জড়ানো সে। মেয়েটাকে কি মিষ্টি লাগছে। আরে পাশে আকাশ প্রিয়ে না, ওরা তো বিয়ের সাজে। শিয়া হেসে তার দিকে ছুটে আসছে। ইস কি বোকা মেয়ে, শাড়ি পরার অভ্যাস নেই, পায়ে জড়িয়ে যাবে তো। অযথা ছুটছে সে। আচ্ছা, ওরা সবাই যে বিয়ের সাজে, তাহলে অন্য জন্মে বিয়ে হয় নিশ্চয়তা, পূর্ণতা পায় সম্পর্ক। আবার হাসতে যায় অয়ন, মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসে কয়েক ইঞ্চি উঁচু হয়ে ঝাঁকি দিল শরীরখানা। শিথিল হয়েছে শরীর। কি আশ্চর্য, শিয়া দৌড়ে পৌঁছাচ্ছে কেন তার অবধি? এতটুকু পথ আসতে এতক্ষণ লাগে? লাল শাড়িতে ওই ব্যক্তিগত নারীটিকে একবার ছুঁয়ে দেখবে না সে? পরের জন্মে তো হয় না, এই জন্মে শেষবারের মতো লাল শাড়ি পরিহিত ওই লাল টুকটুকে বউটাকে সে ছুঁতে পারবে না। খোদা এত নিষ্ঠুর হতে পারে না, একদম না। তবে খোদা সেটাই করলো বোধহয়। সে আর হাসছে না, কাঁদুক কাঁদুক, কিন্তু তার কাছে আসুক। সে তো তার কাছে আসছে না, দূরে চলে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে তার থেকে, দূরত্ব বাড়ছে। ক্রমশ দূরে সরে গেল মেয়েটা। হাস্যোজ্জ্বল মুখটা আড়াল হলো তার। এক বুক আক্ষেপ নিয়ে নিজের অজান্তে চোখ বুঝল। সে আর পাগল প্রেমিক পুরুষটা। 6 বছর অপেক্ষা, এক সমুদ্র ভালোবাসা, এক বুক স্বপ্ন, অবাস্তব ভবিষ্যৎ, সব এক মুহূর্তে মিথ্যে করে দিয়ে পালালো। পায় তারা জুড়ে এলো বোধহয়। জোগাড় সাহেব বেশ কিছু আত্মীয় স্বজন এর মধ্যে চলে এসেছেন বাড়িতে। তাদের কয়েকজন স্ত্রী এবং মেয়ে বউ এসে সাজানো হচ্ছে শিয়াকে। শিয়া পাথরের মূর্তির মতো বসা এই মুহূর্তে। কিছুক্ষণ আগে বারবার প্যানিক অ্যাটাক হচ্ছিল মেয়েটার, জ্ঞান হারাচ্ছিল বারবার। প্রিয়া তার জন্য কেনা লেহেঙ্গাটা করে নিয়ে বোনের সামনে দূরে সোফায় বসে আছে মলিন মুখে। মাথায় ঘুরছে হাজার একটা চিন্তা। তখন মোটেও আকাশের সাথে অমন ব্যবহার করা উচিত হয়নি। সেও নিশ্চয় তার ভাইকে নিয়ে চিন্তিত। প্রিয়া নিজেও এক বিন্দু বিশ্বাস করে না ওই সুমি নামের মেয়েটার কথা। সে যতই প্রমাণ দেখ, আকাশ আর অয়ন ভাই কেউ ওরকম চরিত্র নেই। তখন মাথা ঠিক ছিল না বলে রাগের বসে উল্টোপাল্টা বলে এখন অপরাধবোধে ভুগছে সে। প্রিয়া গভীর চোখে বোনকে দেখে। মুখটা কেমন রক্তশূন্য দেখাচ্ছে, অনুভূতিহীন একটা জড় পদার্থ লাগছে। প্রিয়া উতলা হয়ে আছে একটা বার একটু বাবা মায়ের সাথে কথা বলার জন্য। আশ্চর্যজনকভাবে তাদের বেরিয়ে হতে দেওয়া হচ্ছে না। আর না তো তাদের বাবা মাকে একটা বার তাদের সাথে দেখা করতে আসছে। প্রিয়া ব্যস্ত হয়ে উঠে দাঁড়ায়, জামাকাপড় নিয়ে বাথরুমে ঢুকে পোশাকটা পরে বের হয়। এত ভারী লেহেঙ্গা আজ অসহ্য লাগছে। এত সাজগোজের মন মানসিকতা আছে নাকি আজ? কঠিন মুখে স্বামীর দিকে তাকিয়েছে রেনুকা রহমান। আনিসুর রহমান নির্বিকারে বসে আছে। স্টাডি টেবিলের পর 2 হাত রাখা, হাত জোড়া
অস্বাভাবিক কাঁপাকে করছে। একটা টু শব্দ করছেন না তিনি। এবারে কাজের লোক এসে তিনবার তাদের দ্রুত নিচে যেতে বলছেন। কাজী সাহেব এসে গেছেন। কাবিনের বিষয়ে আলোচনা করা হবে। আনিসুর রহমান উঠলেন না এবারে। রেণুকে উঠে বসেন, স্বামীর পাশে চেয়ার টেনে বসলেন। কঠিন গলায় বললেন, তোমার থেকে এটা কল্পনাতে আশা রাখিনি আনিস। যেটা করলে তার ব্যাখ্যা না দিয়ে কোথাও যাবে না তুমি। কি ব্যাখ্যা চাও তুমি? আমাকে আর আমাদের মেয়েকে মিথ্যে বলে এখানে আনা হলো কেন? কেন আনলেন? আনিসুল সাহেব স্ত্রীর দিকে তাকায় না। মনের মধ্যে হাজারটা সমীকরণের হিসাব মেলাচ্ছে। জবাব দিচ্ছ না কেন? আমার মেয়েদের ওভাবে অপমান করলো, তখনও এভাবে চুপ ছিলে তুমি? কথাবার্তা ছাড়া আমার মেয়ে বিয়ে দিচ্ছ তুমি? একটা বার আমার সাথে আলোচনার প্রয়োজন বোধ করলে না তুমি? আমাকে তো ছাড়ো, মেয়েদের বিয়ে দিচ্ছ তাকে একটা বার জানাতে দিলে না? বলা হলো বিয়ের কথাবার্তা হবে, এভাবে কলেমা কাবিন সম্পূর্ণ বিয়ে। কেন এসব বলো? আমার মেয়ের সিদ্ধান্তের দাম নেই তোমার কাছে? আনিসুল রহমান আহত চোখে তাকালেন স্ত্রীর দিকে। চোখ জোড়া লাল দেখাচ্ছে। গলা পরিষ্কার করে বললেন, তোমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। রেণুকা রহমান চমকায়, চোখ বড় বড় হয়, তবে নিজেকে সামলেও নেয়। ও ছোট বাচ্চা নয়, বাঁচতেই পারে। আনিসুর রহমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, দুহাত কসলান। এটা অতিরিক্ত চিন্তা থাকলে করেন তিনি? হ্যাঁ পারে, অবশ্যই পারে। তবে যাকে ও ভালোবাসে তাকে পারে না। কি যাতা বলছো? যাকে ভালোবাসে তাকে পারে না মানে? আনিসুর রহমান আবার গিয়ে বসলেন চেয়ারে। দাঁড়িয়ে থাকতে বেশ কষ্ট হচ্ছে। আজ বুকের ব্যথাটা বেশ বেড়েছে। ও কাকে ভালোবাসে জানো? রেণুকা রহমান ভুরজোড়া তুলে তাকায়, ধীর গলে বলে, কাকে? সেই ছেলেকে মনে আছে তোমার? 6 বছর আগে যে ছেলে তার বন্ধুদের দিয়ে আমার অতটুকুন দুটো মেয়েকে। থেমে গেল আনিসুর রহমান, চোখ টকটকের করছে রাগে ক্ষোভে। রেণুকা রহমান হতভম্ব। সেই ছেলের কথা মনে আছে তার? থামবে না কেন? মানে ওই সময় মানসিক ট্রমা থেকে তারা ভুলতে পেরেছে আদৌ? সেই ছেলেকে সে আবার ভালোবাসা মানে? তোমার কথা ভুল হচ্ছে না তো? না হচ্ছে না। অজগর আমাকে বলেছে নিলয় প্রমাণ সহ দেখেছে। রেণুকে ভুল কুচকালেন, গম্ভীর গলা বললেন, নিলয় কী প্রমাণ দেখেছে? "ও, আমাদের এখানকার ওই 5 তারকা হোটেলের টাল মালিকানা ওই লোফারদের শেয়ার কোম্পানি আজ করেছে ওদের আন্ডারে। সেখান থেকে তারা গত মাসে ট্যুরে গেল কক্সবাজার। সেখানে ঘনিষ্ঠ অবস্থায় মেলামেলা করছে তোমার বড় মেয়ে আর সেই লোফারটা। তোমার মেয়েকে ছেলেটা আবার ব্রেন ওয়াশ করছে, ভাবতে পারছো? না হলে ওরকম ছেলের কাছে আবার কেউ যায়? সেটা আমাদের শিয়ার সাথে কথা বলা উচিত ছিল না? আমরা কথা বলতে পারতাম ওর সাথে। এভাবে ধরে বেঁধে অন্য জায়গায় বিয়ে দিলে সব ঠিক হবে? তারপর এভাবে মিথ্যে বলে নিয়ে এসে আমরা একটা বারের জন্য দেখা করলাম না? ওরা ট্রমাটাইজ হয়ে যাবে না? বুঝতে পারছো? অজগার আমার খুব ভালো বন্ধু। ও আমার মেয়েকে কষ্টে রাখবে না। নিলয় তোমার মেয়ে এক বিন্দু পছন্দ করে না। তা করবে কিভাবে? তার মাথাটা তো ঘুরে আছে অন্যদিকে। আনিসুল সাহেব ঘুরে তাকালেন স্ত্রীর দিকে, মলিন গলায় বললেন, আমার দুই মেয়ে আমার হৃৎপিণ্ডের অংশ রেণু। তুমি আর ওরা দুইজন আমার গোটা পৃথিবী। তোমাদের ক্ষতি আমি এ জীবনে দেখতে পারবো না। তোমাদের ভালোর জন্য আমাকে যা করতে হয় আমি করবো। শিয়া ভালো থাকবে এখানে। আমার উপর হয়তো কয়েকদিন রেগে থাকবে, তারপর সব ঠিক হয়ে যাবে। ওই ছেলে ওর জীবন নষ্ট করে দিত। কি বাজে প্রমাণ পেয়েছে তোমাকে আমি বলতে পারবো না। নিলয় বাঁচিয়েছে আমার মেয়েকে। রেণুকা রহমান কথা বলেন না, ছল ছল চোখে স্বামীর কথা শোনেন। স্বামীর যুক্তি ভুল নয়, কিন্তু মেয়েটাকে এভাবে বন্দির মতো বিয়ে দিতে মন সায় দিচ্ছে না তার। একটা বার অন্তত দেখাটা করতে পারলে মনে শান্তি পাওয়া যেত। রাকিব, রাতুল, রেদওয়ান ব্যস্ত হয়ে খোঁজ করছে অজগর সাহেবের বাড়ির ঠিকানা। তারা ঠিক ঠিকানায় জানে না। পিয়ার বাড়ির আশেপাশে যেরকম বাড়িঘর নেই, যা আছে তারা কেউ স্থানীয় নয়। সুতরাং কারো কাছ থেকে কারো কোনো ধরনের সংবাদ পাওয়া যায় না। রাকিব রাতুলের দিকে ফেরে, ব্যস্ত গেলে বলে, শিয়াকে কলে পেলি? দুদিকে মাথা নাড়ে রাতুল। প্রিয় রিং হয়ে কেটে যায়। বিরক্ত ছেয়ে যায় মুখে। মহা সমস্যা। এখন ঠিকানা না পেলে তো সর্বনাশ ঘটে যাবে। আকাশ নিজেও জানে না ঠিকানা। এতদূর থেকে এদিকে পরিস্থিতিটা বুঝতে পারছে না। তাছাড়া অয়ন ভাইকে খুঁজতে অবস্থা খারাপ ওদিকটার। ওদিকটা যদি তারা এক এতজন মিলে সামলাতে না পারে কেমন হবে তবে? গাড়ির স্পিড বাড়িয়ে তারা এসে থামলো এখানকার স্থানীয় বাজারে। বলা যেতে পারে মূল লোকালয় এটা। তাছাড়া আশপাশের সব বাড়িঘর ছন্ন ছাড়া ধরনে। গাড়ি থেকে নামে তিনজনে। এদিক ওদিক ছুটে লোকজনকে জিজ্ঞাসা করে। অনেক নাম শুনলো, বলতে পারছে না।
তার বাড়ির ঠিকানা। রাতুল পিছনে ঘুরতে সজোরে ধাক্কা লেগে গেল একটা মেয়ের সাথে। মেয়েটার হাতে থাকা টমেটো পলিথিন ছিটকে ছড়িয়ে পড়ল সব। মেয়েটা চিৎকার করে গেল, ইস গেল রে! রাতুল নিজেও অপ্রস্তুত হয়ে ফেলছে, ভুল তারই। চূড়ান্ত বিনয়ের সাথে বলল, সরি সরি। দুজন দুজনের দিকে তাকিয়ে থমকায়। মেয়েটা রাগ পড়ে গেল এক ঝটকায়, কাঁপা গেল বলে, আপনি? রাতুল নিজেও চমকেছে। এটা তো সেই মেয়েটা, কয়েক মাস আগে ঠিক এই বাজারে দেখা হয়েছিল মেয়েটার সাথে। সামান্য পায়ে পা লাগলে কি ঝগড়ানাটাই করেছিল। অবশ্য সে ঝগড়া স্থায়ী হয়নি, মেয়েটাকে বাড়ি অব্দি লিফট দিয়েছিল সে। রাতুল মুখে হাসি ফুটলো, কেমন আছো পিচ্ছি? রিমি কিন্তু আজকে মোটেও রাগ করলো না, ফিক করে হেসে ফেললো। সেদিনের পর লোকটাকে কত খুঁজছে পথে ঘাটে, এমনকি এই বাজারে নিয়মিত আসতো। তারপর থেকে এই কয়েক মাস আর দেখা পায়নি। নিচে ছড়িয়ে যাওয়া টমেটোগুলো দেখিয়ে বলে, তুলুন ওগুলো। তারপর জবাব দিচ্ছি। রাতুল হাসলো। ছড়িয়ে ছিটে থাকা সবগুলো টমেটো সুন্দর মতো ব্যাগে পুরে এগিয়ে দিল রিমির দিকে। কেমন আছো? ভালো, আপনি? ভালোই ছিলাম, আপাতত মাথার উপর খাড়া ঝুলছে। আমার জন্য বললেন? দাঁতে জিভ কাটল রাতুল। আরে না না, তোমাকে বলবো কেন, অন্য সমস্যা আছে। সেটার জন্য এত ছোটাছুটি? মাথা ঝাঁকা রাতুল। ওদিক ওদিক বন্ধুদেরকে খোঁজ করে দুজনে দুদিকে নাড়ে। রাতুলকে দাঁড়িয়ে থাকতে থেকে এগিয়ে এসে তারা। রিমির সাথে এতক্ষণ কথা বলায় দুজনের ধারণা মেয়েটা কিছু খোঁজ দিতে পেরেছে। রেদওয়ান হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, পেলি ঠিকানা? রাতুল মাথা নাড়ে দুদিকে। রিমি ভুরু কুচকায়। কারো বাড়ির ঠিকানা খুঁজছে এরা এই এলাকায়? তার থেকে ভালো কে চেনে? নরম গলে বলল, কাউকে খুঁজছেন আপনারা? মাথা নাড়ে ওরা। অবশ্যই তো। হুম, তুমি বাড়ি যাও তাহলে। হ্যাঁ, অন্যদিন কথা হবে। কাকে খুঁজছেন বলুন দেখি, চিনতে পারি কিনা। মুখ চাওয়াচাই করে তিনজনে। এত এত বড় মানুষরা চেনে না, সেখানে রিমি চিনবে এটা আশাতে নেই। নিতান্ত অনাগ্রহ রাতুল জবাব দেয়, অজগর তালুকদের চেনো? রিমি ফিক করে হেসে ওঠে। এটা কোনো প্রশ্ন? হাসি হেসে গলা বলে, মায়ের কাছে মামার বাড়ির গল্প করার মতো হয়ে গেল না মিস্টার? চিনব না মানে? আমার পাশের বাসা তো, টাকলা আঙ্কেল বলি আমরা। আমার বেস্ট ফ্রেন্ড, ওদের ফ্যামিলি ফ্রেন্ড। তিনজনে আকাশের চাঁদ হাতে পেল। রাতুল যেন ইচ্ছে করে মেয়েটাকে কষিয়ে একটা চুমুক থেকে অতি উচ্ছ্বাসিত হয়ে রিমির হাত দুখানা টেনে নিল নিজের হাতের মুঠোয়। ধন্যবাদ জানাতে জানাতে মুখে ফেনা তুলল সে। রাকিব রেদওয়ান দুজনে খেয়াল করলো সেটা। রাকিব তো অন্যদিকে ফিরে কনুইয়ে গুঁতো দিল রাতুলকে। ধীর গেল, ছাড় বেটা, মেয়েটার লজ্জা পাচ্ছে তো। রিমি মুখটা সত্যি সত্যি টমেটোর মতো লাল হয়ে গেছে, বেশ লজ্জা পাচ্ছে। দ্রুত হাতটা সরিয়ে নিয়ে মিনমিন করে বলে, আসুন আমার সাথে। রেদওয়ান এগিয়ে গেল ওদিকটায়, রিমির দিকে ফিরল না। আমাদের গাড়িতে লিফট দেই, একই জায়গা তো। মাথা নেয় রিমি। দ্রুত ছোটে তিনজনে। রিমি বোঝে না এত তাড়াহুড়ো গিয়েছে। নির্জন জায়গায় একটা বিকট আওয়াজ খানিকটা পাহাড়ের ঢালে বসস্থান করা স্থানীয় আদিবাসীদের কানে গেল সেই আওয়াজ। হৈ হৈ করে ছুটে এলো আশেপাশের মানুষজন। হাট যতটা হতা হততর অবস্থা ছিল ততটা নয়। ট্রাকটা খাদে পড়ে গেছে, সুতরাং ড্রাইভারের বেঁচে থাকার সম্ভাবনা একদম নেই। স্থানীয় লোকজন চিৎকার চেঁচামেচি করতে ব্যস্ত হয়ে গেল অয়নকে বের করার জন্য। রক্ত ভেসে গেছে আশপাশটায়। লাল একটা শাড়িতে ভিজে পড়ে আছে নিথর একটা দেহ। লোহার একটা রড ঢুকে গেছে পেটের বাঁ পাশে। পুলিশ আসতে ঢের সময়। একই বিষয়ে অ্যাম্বুলেন্সও। অয়নকে দ্রুত টেনে বের করা হলো ধ্বংসস্তূপের ভিতর থেকে। পাল চেক করো, বেঁচে আছে, অতি ধীর গতিতে চলছে। চোখে মুখে চোখাচোখি হলো স্থানীয় মানুষদের। অভিজ্ঞ কিছু লোক চোখের পলকে টেনে বের করে ফেললো পেটের রডখানা। এক পৌর মহিলা এগিয়ে দিলেন, তার মাথায় থাকা তাদের পোশাক ওড়নাটা শক্ত করে বাঁধা হলো পেটে। সেটা রক্ত পড়া থামছে না। লাল শাড়িটা ছেঁড়া অংশ দিয়ে আরেক দফা বাঁধা হলো জায়গাটা। ধরাধরি করে কয়েকজন দ্রুত তুলল গাড়িতে। আধ ঘন্টার মধ্যে ভর্তি করা হলো স্থানীয় এক হাসপাতালে। ডাক্তার মিরাজ গতকালে পোস্টিং নিয়েছে এই এলাকায়। নেননি যদিও, শাস্তির স্বরূপ দেওয়া হয়েছে আর কি। এইমাত্র এক ক্রিটিক্যাল অপারেশন শেষ হতেই নার্সরা হুড়মুড় করে ঢুকলেন কঠিন অ্যাক্সিডেন্টের এক রোগীকে। চিৎকারে ছুটে এলেন ডাক্তার মিরাজ। রোগীর মুখের দিকে তাকিয়ে রক্তশূন্য হয় তার মুখ। চেঁচিয়ে উঠল অয়ন, স্যারের অবস্থা ক্রিটিক্যাল, পেটের ভিতর রড ঢুকেছে, স্থানীয় মানুষ বের করেছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, পালস মাঝে মাঝে পাওয়া যাচ্ছে না। ডাক্তার মিরাজ প্রফেশনালি খুব দ্রুত কাটিয়ে উঠলেন তার হতবিম্বল। নার্সদের পেশেন্ট নিয়ে আসতে বলে ছুটলেন ওটির দিকে। ঢোকার আগে চিৎকার করে বাইরে থেকে অ্যাসিস্ট্যান্টকে বললেন, অয়ন মেহনত চৌধুরী, ঢাকা আয়, আকাশকে খবর দাও। চেনো তো? সজরে মাথা নাড়ল লোকটা। ছুটল খবর দিতে। আকাশ সৌমির বাড়ি গিয়ে বহাল তবিয়তে অতি স্বাভাবিক অবস্থায় পেল সৌমিকে। বলা বাহুল্য সে অয়নকে নিয়ে একটা শব্দ জানালো। পুলিশ এদিকে খোঁজ
ছুটতে বলে আকাশ নিজে গাড়ি ছুটছে। এখন শিয়ার কাছে যাওয়া দরকার। অয়ন এদিকে পুলিশ খুঁজতে থাকে। শিয়াকে এই ঝামেলা থেকে উদ্ধার করা জরুরি। ফোন বেজে উঠল। ব্যস্ত হাতে ইয়ারপডস কানে গুঁজল। ওপাশ থেকে শোনা গেল এক অচেনা ব্যক্তির অতি উত্তেজিত কণ্ঠস্বর। শব্দ করে গাড়ি ব্রেক কষল আকাশ। শ্বাস আটকে রইল। সামনের দিকে শূন্য রাস্তা, চোখ জ্বালা করছে আকাশে। ড্রাইভিংয়ে হুইল রাখা হাতটা নিঃশব্দ অনুভব করলো সে। ছেলেটা অয়নের অ্যাক্সিডেন্টের খবর জানিয়ে ফোন কাটলো। মিনিটের পর হুঁশ এলো আকাশের। লোকেশন তো কাছেই। হসপিটাল এখান থেকে খানিকটা পথ। কাপা হাতে ড্রাইভিং করতে 10 মিনিট পরে তারা গাড়ি পৌঁছলো অ্যাক্সিডেন্টের জায়গা। ভাঙা গাড়ির অংশ সরিয়ে নেওয়া ব্যস্ত পুলিশের লোকজন। গোটা রাস্তায় রক্তে ভাসা থরথরে কেঁপে উঠল আকাশের গোটা দেহ। ভাইয়ের অবস্থা কল্পনা করে মাথা কাজ করছে না তার। রাতের আধার নেমে এসে 15 মিনিটের মধ্যে সে ছুটল হসপিটালে। কোনো মতে গাড়ি রেখে ছুটল সে। রিসেপশনে এসে হন্তদন্ত কণ্ঠে শুনল পেশেন্টের কথা। দেখিয়ে দেওয়া হলো অপারেশনের থিয়েটারে। বিধ্বস্ত চেহারা ধীর পায়ে এসে স্থির হলো অপারেশন থিয়েটারের সামনে। দরজার সামনে দাঁড়িয়ে স্থির রাখলো স্বচ্ছ কাচের উপর। ভিতরে নিথর হয়ে পড়ে আছে অয়ন। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। বেশ কয়েকজন ডাক্তার ব্যস্তভাবে এটা সেটা করছে। দুহাত অসহায়ের মতো দরজায় রেখে করুণ চোখে দেখল ভাইকে। ফোন বের করে কল করলো রাতুলকে। জানালো সব। শেখে সাজানো হয়েছে, গাড়ি জড়ানো হয়েছে লাল একটা বেনারসি। প্রিয়াও নিজের জন্য বরাদ্দ পোশাকখানা পরে অসহায়ের মতো বসা। শিয়া ড্রেসিং টেবিলের সামনে বসা। ধীর গলায় বলল, আপনারা এখন যান, আমি ওয়াশরুমে যাব। প্রিয়ার সাথে একটু কথা আছে। ঘরটা ফাঁকা হলো খুব দ্রুত। নিচ থেকে তাড়া দেওয়া হচ্ছে কনেকে দ্রুত নিয়ে আসতে। দরজা ছিটকিনি দিয়ে শিয়া ছুটে এলো বনের দিকে। অয়ন আর কল করছে? হতাশ মাথা নাড়ে প্রিয়া। আকাশ? প্রিয়া চমকায়। তার ফোনটা কোথায়? সে তো শিয়ার ফোনটা হাতে নিয়ে বসা। ফোনটা ভাঙা, বন্ধ হয়ে আছে। তারটা কোথায়? হন্তদন্ত হয়ে এদিক সেদিক খুঁজলো নিজের ফোনটা। বালিশের তলায় পেল। ফোন চালু করতে নজর এলো শখানেক মিস কল। রাতুল, রাকিব, রেদন, এমনকি রিমির। মাথায় হাত পড়লো এবার প্রিয়ার। বোকার মতো ভাঙা জিনিস হাতে বসে আছে। প্রিয়া ব্যস্ত হাতে ধরল শিয়ার দিকে। কল কর রাতুলদের, জলদি। প্রিয়া সর্বপ্রথম মাথা নেড়ে কল ব্যাক করলো সর্বপ্রথম রাতুলকে। রাতুল বোধহয় ফোনটা হাতে নিয়েছিল। এক রিং হওয়ার পর সঙ্গে সঙ্গে রিসিভ হলো। প্রিয়, ঠিক আছো তো? তোমার বোন তোমরা? কেঁদে ফেললো প্রিয়া। রাতুলের এহেন আদুরে গেলে ফুঁপে উঠল, ভাইয়া আপনারা কোথায়? তোমরা কোথায়? এখনো তালুকদার বাড়িতে? প্রিয়া হতভম্ব। রাতুলরা জানলো কী করে? জি ভাইয়া, আমাদের তো ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রিয়া। এখন কি করি ভাইয়া? রাতুল নিজেও হতাশ চোখে তাকায় পাশে থাকা রাকিব আর রেদওয়ানের দিকে। তারা এখানে এসেছে প্রায় 15 মিনিট। কোনো কিছুতেই ভেতরে ঢুকতে পারছে না তারা। রিমিকে গাড়িতে সব ঘটনা বলেছে তারা। প্রিয়াকে যে রিমি বেস্ট ফ্রেন্ড জানতে পেরে আকাশ থেকে পড়েছে। কোয়েন্সিডেন্টলি মিলে গেছে সবটা। তবে রিমিকে এখানে আনেনি। অযথা মেয়েটাকে বিপদের মধ্যে নিয়ে আসার মানেই হয় না। রাকিব, রেদওয়ান হালকা করে মাথা থেকে কিছু একটা ইশারা করতে গলার স্বর খাদেন রাতুলের। শিয়া কোথায় প্রিয়া? আপু আর আমি একসাথে। 5 মিনিটের মধ্যে আমাদের নিতে আসবে বিয়ের জন্য। আঁতকে উঠল রাতুল। 5 মিনিটের মধ্যে বিয়ে পড়ানো হবে? তার এখন কী করবে উত্তেজিত করে বলে, তোমরা কিছুতেই বের হতে পারবে না। অসম্ভব ভাইয়া, এখানে একটা ঘরে আটকে রাখা হয়েছে আমাদের এমন অবস্থায়। আসার পর থেকে ঘরেতে বের হতে দেয়নি, এমনকি বাবা মার সাথেও দেখা করতে দেয়নি। চমকে ওঠে রাতুল। মেয়ে দুটো মহা সমস্যা আছে। কী এক অবস্থা! অয়ন আকাশ থাকলে এই অবস্থা। চৌধুরী সাহেবের প্রেয়সীদের আটকে রাখা অন্য জায়গায় বিয়ে। বুকের ভিতর ছটপট করে উঠল রাতুলের। অয়ন ভাইয়ের অবস্থা ক্রিটিক্যাল। খোদা জানে ফিরবে কিনা। আর আকাশের ওখানে থাকা ইম্পর্ট্যান্ট। তারা 3জন মানুষ থাকতেও যদি আকাশের সব দিকে একা হাতে সামলাতে হয় তাহলে আর কিসের বন্ধু? প্রিয়া, এখন আমি যা বলবো চুপ করে শুনবে, কোনো রকম রিয়্যাক্ট করবে না। কী বলছি সেটা যেন সে টের না পায়। প্রিয়া অবাক হলো। ছোট্ট করে স্বীকার করলো, হুম। রাতুল জোরে জোরে শ্বাস নেয়। চোখ জ্বলছে তার। কাঁপা গলা বলে, অয়ন ভাইয়ের একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে প্রিয়া। তোমার ভাই না আসার কারণ ভুল বুঝছো। ভাই হসপিটালে মৃত্যুর সাথে। এবার সত্যি সত্যি কেঁদে ফেললে রাতুল। রাকিব, রেদওয়ানের চোখ মুছে। প্রিয়া যেন শ্বাস নিতে ভুলে গেছে। পাশে টেবিলে কোণে আড়ালে দাঁড়ালো। ঘোর অন্ধকার নামছে ধৈর্যের বুকে। দূরে শিয়াল ডাকছে। গা ছমছম করে উঠল প্রিয়ার। রাতুল দম নিয়ে বলল, বের হতে হবে তোমাদের, পালাতে হবে। পারবে? প্রিয়া বাকরুদ্ধ এই মুহূর্তে। কী বলবে বুঝে উঠতে পারে না। সে হাত থেকে ফোনটা কাড়ে। রাতুল, রাতুল, তোর ভাই আসছে না কেন? আমি কি ছেলেটাকে বিয়ে করে নেব নাকি? কি করবো বলতো?
পালাতে পারবি? শিয়া থমকায়, মুখের সামনে ভেসে ওঠে বাম্মার মুখ। পালাবো মানে? আমরা গেটের বাইরে, ঢুকতে দেওয়া হচ্ছে না। তোদের বের করার থেকে এর কোনো ভালো উপায় নেই। সে ধপ করে বিছানার কিনারে বসে পড়লো। ধরা গেলে বলল, কার জন্য পালাবো? তোর ভাই তো আমাকে, ভাই তোকে চাই শিয়া, আয় সব বলবো। তোর ভাই আসলে না কেন? সব জানাবো শিয়া, তুই রাজি? বোনের দিকে ছলছল চোখে তাকালো শিয়া। প্রিয়া মাথা নেড়ে আশ্বস্ত করলো বোনকে। সে তো অন্তত জানে অয়নের অবস্থা। সে তো এই মুহূর্তে জানাবে না, জানানোর মরে যাবে মেয়েটা। সে ব্যস্ত গেলে বলল, পিছনের দিকে আয়, আমরা নামছি। ফোন কেটে হন্তদন্ত হয়ে দুই বোন এসে দাঁড়ায় তাদের বারান্দার অন্য সাইডের বারান্দায়। এটা বাড়ির পিছনে। নিচের দিকে তাকিয়ে চোখাচোখি হয়ে দু বোনে। দোতলা থেকে নামা মোটেও সুখকর নেই। না তো সিনেমা এটা। আধো আধো অন্ধকারে একটু আদুরে মলিন ঘরের পাশে লাগোয়া মই চোখে পড়ল প্রিয়ার। বোনকে ইশারা করে চেঁচিয়ে উঠল এক প্রকার। সে দেখেছে সেটা, তবে সেটা যে এ অবধি আনতে হলে কাউকে লাগবে। দ্রুত হাতে মেসেজ পাঠালো রাতুলকে বাড়ির পিছনের সাইডে দিয়ে আসতে। যতদূর মনে আছে ওই পাশটা পড়িয়ে থাকতো। এই সময় পাশে কারো আসার সম্ভাবনা নেই। তালুকদার বাড়ি থেকে শিয়া প্রিয়াকে নিয়ে রাতুলদের হসপিটালে আসতে সময় লাগলো 20 মিনিটের মতো। পাগলা ঘোড়ার মতো গাড়ি ছুটে এসেছে তারা। বাড়ির পেছন দিয়ে মই দিয়ে নামিয়েছে দু বোনকে। পুরো রাস্তায় একটা বারের জন্য বলা হয়নি অয়নের অ্যাক্সিডেন্ট কথা। গাড়ি হাসপাতালে এসে থামতে বড় বড় চোখ হয়ে যায় গেল সে। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো রাতুলদের দিকে। ড্রাইভ করছে রাকিব। এখানে ভুলে গাড়ি থামলো কি না সেটা জিজ্ঞাসা করলো। প্রিয়া ঠোঁট টিপে টিপে কান্না আটকাতে ব্যস্ত। সেকে ধরল, আয় নাম। কেন এখানে? চল ভেতরে। সে বোনের চোখের ভাষা বুঝলো কি না বোঝা গেল না। তবে বুকের বাপাসটা মোচড় দিয়ে উঠল অজানা আশঙ্কায়। কোনো দুর্ঘটনা? না না, এ কী করে? হুড়মুড়িয়ে গাড়ি থেকে নামলো সে। রাকিব রাতুল এর সাথে ছুটল হসপিটালের ভিতরে। 3তলা অপারেশন থিয়েটারের সামনে এসে স্থির হলো চারজন। রেদওয়ান প্রায় সাথে সাথে এলো গাড়ি পার্কিং করতে। দুহাত মাথায় ঠেকিয়ে বসা। ভিতরে অপারেশন চলছে অয়নের। অবস্থা বেশ ক্রিটিক্যাল। এর মধ্যে 6 ব্যাগ রক্ত লেগেছে। আবারও জোগাড় হচ্ছে। আকাশ হয়ে বসে থাকতে থেকে পা টলে উঠল শিয়ার। প্রিয়া আঁকড়ে ধরল বোনকে। আকাশ। শিয়স্কণ্ঠে চমকে মুখ তুলে তাকালো আকাশ। ছেলেটার মুখের দিকে তাকিয়ে বুক কাঁপল প্রিয়ার। অপরাধবোধে বুক ভারী হলো বুকটা। লোকটা এত ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, আর সে কিনা তখন এতগুলো কথা শোনালো। আকাশ উঠে এসে দাঁড়ায় শিয়ার সামনে। শিয়ার 2 হাত খামচা ধরে আকাশের বাহু। খবরদার বলবি না ওই ঘরে তোমার ভাই আছে, খবরদার। আকাশ পাথরের মতো দাঁড়িয়ে শক্ত হয়। প্রিয়া হু হু করে কেঁদে উঠে। রাতুল মাথা নিচু করে আড়াল হয়। রাকিব রেদওয়ান তাই চিৎকার করে উঠে, ওটিতে তোমার ভাই নেই বলো? আমাকে এখানে আনলে কেন? আমি বিয়ে থেকে পালিয়ে এসেছি তোমাদের সাথে মশকরা করতে? তোমার ভাইকে ডাকো, আজকে বিয়ে করতে হবে আমাকে। ও কোথায় আকাশ? আকাশ এক হাতে আগলে নেয় শিয়াকে, মাথায় হাত বুলে। শান্ত হ প্রিয়া, ভাই আছি তো। প্রিয়া সন্দেহ এবার প্রমাণিত। অয়ন তার মনে। ছিটকে সরে আসে আকাশে থেকে, ধাক্কা দিয়ে ছোট ওটির দরজার দিকে। কাচের সামনে আসতে স্তব্ধ হয়ে যায় শরীর তার। জোরে কাঁপুনি দিয়ে ওঠে। আপাতমস্তক রক্তে মাখামাখি। ভিতরের মানুষটা, বাইরের নার্সরা দ্রুত সরিয়ে আনতে উদ্যত শিয়াকে। শিয়া তখন প্রায় উন্মাদ। তার পাগল প্রেমিক রক্তে মেখে শুয়ে আছে নিথর হয়ে। আমি ভেতরে যাব আকাশ, আমাকে ভিতরে যেতে দিতে বলো। তোমার ভাই ও আমাকে, আমি আকাশ দিতে বলো। শিয়া দুজন নার্সের থেকে ছাড়া পেয়ে ভেতরে ঢুকতে মরিয়া। আকাশ পেয়ে দুপাশ থেকে আগলে নেয় বোনকে। সে চিৎকার করে যাচ্ছে, উন্মাতের মতো আকাশের হাত ছোটাতে চায়। ছাড়ো না কেন আকাশ? তোমার ভাই, আমার অয়ন, আমার অয়নটা বুক পাঁজর ভাঙা। আকাশ এর আগে অ্যাক্সিডেন্ট। কান্না কথা জড়িয়েছে। চিৎকার করে কাঁদছে সে। মেঝেতে বসে পড়ে পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করছে। প্রিয়া হুড়মুড়ে হাঁটু ভেঙে বসে বোনের মাথা শক্ত করে চেপে ধরে। কোনো কিছুতে শান্ত হচ্ছে না প্রিয়া। আগেরবার আমি ছিলাম না কাছে, যতবার ওর বুকে ওই ক্ষত দাগ দেখে আমার কলিজা পড়ে যায়। আজ আবার আমি মরে যাব। এই আকাশ, তোমার পাগল ভাইকে ফিরতে বলো। আমাকে রেখে ও চলে যেতে পারে না, এত বড় বেইমানি করতে পারে না। আমাকে একটা সংসার, আমার সংসার লাগবে তোমার ভাইয়ের সাথে। না দিয়ে যেতে ওকে মানা করো। এই আকাশ। আকাশ হাঁটু ভেঙে বসে শিয়ার হাত চেপে ধরা শান্ত করার চেষ্টায় মগ্ন। সে কারো এসব সান্ত্বনায় মোটে থামছে না। এদিক সেদিক সবাই খোঁজে। এই প্রিয় বোন রে, তোর ভাইকে ডাক, তোর বেইমান ভাইকে আসতে বল। রাতুল, এই রাকিব,
তোদের ভাই আমার চোখের পানি তো সহ্য করতে পারে না, আজ এত পাষাণ হলে কি করবে? সে আর বুক ফাটা আত্মনাতে কাঁদছে সবাই। হসপিটালে উপস্থিত বাকি মানুষ অধীর আগ্রহে তাকিয়েছে অপারেশন থিয়েটারে থাকা লাল বেনারসিতে এক বিয়ের কোণে বসে আছে, এক আত্মনাদ করছে। বুঝতে বাকি নেই কারো, কম বেশি সবার চোখের পানি। খোদাকে ডাকতে ব্যস্ত চেনা অচেনা সকলে। ভিতর থেকে বেরিয়ে এলো এক ডাক্তার। প্রিয়ার দিকে তাকিয়ে শিয়াকে আগলে রাখতে বলে আকাশরা ছুটল সেদিকে। শিয়াকে আটকে রাখা গেল না, সেও ছুটল সেদিকে। ডাক্তার মলিমুখ অপারেশন শেখ, তবে পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, পালস রেট একদম লো, জ্ঞান না ফেরা অবধি বলা যাচ্ছে না। তবে যে কন্ডিশন, স্থানীয় লোকজন খুব দ্রুত এনেছে বলে তাও একটু সময় পেলাম আমরা, সামনে বলতে পারছি না। খোদাকে ডাকুন তবে। চুপ করলেন ডাক্তার। এক নজর দেখলেন শিয়ার দিকে, বিয়ের সাজে বিধ্বস্ত এক রমণী। আকাশের দিকে তাকে হতাশ গল্প, সরি টু সে মিস্টার চৌধুরী, আমি বলবো পরিবারকে খবর দিন, কেউ শেষ দেখা করতে চাইলে বলুন। আমাদের মেডিকেল সায়েন্স ওনার হাতে সময় নেই। এর মধ্যে ভুলও কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমাদের সাথে কিচ্ছু থাকবে না। ডাক্তারের কথা বজ্রপাত হলো সবার মাথা। থরথরিয়ে কেঁপে উঠল আকাশ। কয়েকটা পিছিয়ে হুড়মুড়িয়ে মেঝেতে বসে পড়ল শিয়া। মাথার খোপা করা চুলগুলো গিয়ে খুলে গিয়েছে বহু আগে। মুখে সাজসজ্জা লেপটে মুখের আদল নষ্ট করে দিয়েছে। চূড়ান্ত বিধ্বস্ত এক রমণী শ্বাস নিতে ভুলে গেল। প্রিয় শব্দ করে কেঁদে ধরল বোনকে। হাসপাতালে একই হুড়মুড়িয়ে প্রবেশ করল শিয়া আর বাবা মা সহ তালুকদার বাড়ি বেশ কয়েকজন। তাদের খোঁজ করতে করতে চলেছে। রেণুকা রহমান পাগলের মতো ছুটে এসে বুকে আগলে ধরলেন দুই মেয়েকে। শিয়া মুখ তুলে পরখ করলো হতবিম্বলের মতো। মায়ের গায়ের গন্ধে পেতে বুকটা একটু হলেও শীতল হলো তার। মাকে রেণুকা রহমান পাগলের মতো ছুটে এসে বুকে আঁকড়ে ধরলেন দুই মেয়েকে। প্রিয়া মুখ তুলে পরখ করলো হতবিম্বলের মতো সবাইকে। মায়ের গায়ের গন্ধ পেতে বুকটা একটু শীতল হলো তার। মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মুখ গুজলো। বাবা মাকে বলবে আমি অয়নের, বলবে কেমন করে? আমার অয়ন, আমার অয়ন সেদিন কিছু করেনি আমাকে বাঁচাতে গিয়ে। ওর বুকে চারটা পাঁজর ভেঙে গেছিল। আজকেও তাই মা, আমার কাছে আসতে গিয়েও আমার জানটা আজ আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রেণুকা রহমান ঝরঝরে কেঁদে বুকে চেপে রাখলেন মেয়েকে। চুমু খেলেন মেয়ের মাথায়। আল্লাহ ফিরিয়ে দেবে মা, দেবে, কেড়ে নেবে না। আমাদের দোয়া আছে তো, অয়ন ফিরবে মা। সে মায়ের বুক থেকে মুখ তুলে কান্নায় কেমন বন্ধ হয়েছে হঠাৎ। দু হাত অসাড় হয়ে মেঝে ছুঁয়ে যাচ্ছে। আমি কিন্তু অয়নের সাথে সংসার করবো মা। পাগল একটু ছেলেটা, আমার পাগল, পাগলের মতো ভালোবাসে আমাকে। আমাকে একটা সংসার না দিয়ে ও যেন না পালায়। খোদাকে একটু অনুরোধ করো মা, সন্তানের জন্য। মায়ের দোয়া খোদা ফেরাবে না, তুমি চাও না মা? রেণুকা রহমান মনে মনে চিৎকার করছে, ডাকছে খোদাকে। আনিসুল রহমান ছলছল চোখে মূর্তি হয়ে দাঁড়ানো। মেয়ের এই অবস্থার জন্য আজ সে দায়ী নয় কি? অপরাধীর মতো মরে যেতে ইচ্ছে হচ্ছে তার। হাসপাতাল জুড়ে করুণ চোখে পরখ করলো ব্যস্ত তাদেরকে। আকাশের বাড়িতে খবর দেওয়া হয়েছে। আসতে সময় লাগলো তাকে। আকাশ নিজেও হতবিম্বল হয়ে দাঁড়ানো। এর আগে কখনো এতটা অসহায় লাগেনি। চোখের সামনে ভাইয়ের মৃতদেহ, শিয়ার আর্তনাদ। তার মতো শক্তপোক্ত পুরুষের হৃদয়ে কম্পন ধরে দিচ্ছে। ডাক্তার মিরাজ অপারেশন কেবিন থেকে বের হলেন। আরও আধা ঘন্টা পর সবাই চাতক পাখির মতো অপেক্ষা করছে। বেরিয়ে চোখ পড়ল বাইরে অপেক্ষামান সবার দিকে। আকাশের দিকে চোখাচোখি হতে এগিয়ে এলো আকাশ। আকাশ ব্যস্ত গেল বলে, ভাইয়ের কী অবস্থা মিরাজ ভাই? মিরাজ মুখে অস্বাভাবিক কালো হয়ে গেল। আকাশের কাঁধে আলতো হাত রাখে ধীর গলা বলে, পরিবারের সবাই এসেছে? বুকের ভিতর ধুকপুকানির শব্দ অগ্রাহ্য করে আকাশ ধীর গলা বলে, আসছে, দ্রুত আসতে বলো ভাইয়া। মিরাজের চোখ পড়ে শিয়ার দিকে। চমকে ওঠে সে। সে শিয়ার বিয়ের সাজে। শিয়া অয়নের প্রেমের কথা সে জানতো। ডিগ্রি নিয়ে বিদেশে চলে যাওয়ার পর এত বছর দেখা হয়নি কারোর সাথে, জানেও না কারো খবর। শিয়ার সাথে অয়নের আজ বিয়ে ছিল বুঝি? বুকটা হু হু করে ওঠে। আকাশের দিকে ফিরে বলে, সময় কম আকাশ, তোরা ভিতরে গিয়ে দেখে আসতে পারিস। সে ইশারা করলো ডাক্তার মিরাজ। আজ ওদের বিয়ে ছিল বুঝি? আকাশ সত্যিটা বলে না, মাথা ঝাঁকায়। নিজের বুকের যন্ত্রণা অগ্রাহ্য করে করে মেয়েটাকে নিয়ে ভিতরে যা, দেখিয়ে আন। আকাশ ভাঙা ভাঙা গলায় জিজ্ঞাসা করলো, সত্যি কি ভাই বাঁচবে তো? মিরাজ দীর্ঘশ্বাস পেলে অসহায় গলা বলে, খোদাকে ডাক, কার্ডিয়ার অ্যারেস্ট জেনেও না হয় তাহলে কয়েক সেকেন্ড পার্সেন্ট পসিবিলিটি, যেটাও
যা ভেতরে যা ওকে নিয়ে। আকাশ প্রিয়াকে ইশারা করে। রাতুল আর প্রিয়া মিলে শিয়াকে নিয়ে ভেতরে ঢুকে। অয়নের অবস্থা দেখে রুহু কেঁপে উঠে প্রায় সবার। দু হাত মুখ চাপা দিয়ে ধরল। থরথর করে শরীর কেঁপে উঠল তার। তবে সে অনুভূতি প্রকাশের সময় পেল না। আচমকা ঝাঁকি দিয়ে উঠল অয়নের শরীর। আঁতকে উঠল সকলে। ঘরের একপাশে তিনজন ডাক্তার বসা। এক ঝটকে এসে পড়ল অয়নের পাশে। কার্ডিয়াক অ্যারেস্টেস। বের হন প্লিজ। নার্স, ডাক্তার মিরাজকে ডাকুন। রাতুল আকাশ থেকে বের হলো প্রিয়া শিয়াকে নিয়ে। শিয়া বোধহয় এবার সত্যি বাকরুদ্ধ। ছেড়ে যাওয়া শরীর আকাশের হাতের মধ্যে কাঁদছে না একদম। চোখের পলকে ছুটে ভিতরে ঢুকলো ডাক্তার মিরাজ। স্যার, হার্টবিট নেই। মনিটরে এলোমেলো ওয়েভ উঠছে। হার্টবিট আছে, তবে হৃদস্পন্দন যেন ঠিক তাল খুঁজে পাচ্ছে না। খুব লো। ধরতে না পারলো ডাক্তার মিরাজ বন্ধুর এই অবস্থায়। অধৈর্য হলো। কেঁপে উঠল দক্ষ হাতখানা। বিপ ড্রপ করছে। নার্স দ্রুত এলেন। ডক্টর মিরাজ অয়নের উপর থেকে দৃষ্টি সরালেন। ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন, অক্সিজেন স্যাচুরেশন 82%, দ্রুত কমেছে। অক্সিজেন বাড়াও। আইভি লাইফ ফ্লুইড চালাও। একজন ডাক্তার দ্রুত স্টেথোস্কোপ বুকে চেপে ধরলেন। তারপর হঠাৎ অয়নের বুকটা শক্ত হয়ে গেল। ঠিক তখনই মনিটরের ওয়েবগুলো হঠাৎ উন্মুক্তভাবে কাঁপতে শুরু করলো। অনিয়মিত, বিশৃঙ্খল ভেন্টিকুলেশন, ফিব্রিলেশন। ডাক্তার মিয়া চিৎকার করে উঠলেন। ঠিক তখনই সাথে সাথে শব্দ হলো একটা। পরে ধাক্কা হয় ছোট্ট একটা শব্দের সাথে। বাইরে দরজার সামনে ভাবলেসিন চোখে তাকালো নববধূর সাথে দাঁড়িয়ে থাকা এক অসহায় রমণী। শরীর ঝাঁকি দিয়ে উঠল বিপ। মনিটরে আঁকাবাঁকা ওঠানামা করতে থাকা লাইনটা সোজা হয়ে গেল। 1 সেকেন্ডের নিস্তব্ধতা বিরাজ করলো অপারেশন থিয়েটার জুড়ে। বাইরে প্রিয়া খামচে ধরল আকাশের বাহু। বুকের ভিতরে রক্তক্ষরণ। দাঁড়িয়ে থাকা কষ্টকর হলো আকাশে। রেণুকা রহমান অনবরত দোয়া কালাম পড়ে যাচ্ছে বড় মেঘে আঁকড়ে। শিয়ার নির্বিকার দৃষ্টিতে ভিতরে শুয়ে থাকা তার উন্মাদ প্রেমিকার দিকে। তার না হওয়া সংসার ভেসে উঠল চোখের সামনে। চিৎকার করে উঠল ডাক্তার মিরাজ, কার্ডিয়াক অ্যারেস্ট, সিপিআর শুরু এখনই। অন্য একজন ডাক্তার দ্রুত বুকের মাঝখানে হাত রেখে কম্প্রেশন শুরু করলো। নির্দিষ্ট রিদমে চাপ দিতে থাকলেন। ডিফিব্রিলেটর আনো দ্রুত। নার্স দ্রুত এগিয়ে মেশিনটা নিয়ে এলেন। আরেকজন নার্স দ্রুত হাতে অয়নের বুকের উপর কাপড় ঢেকে দিলেন। ঠান্ডা জেল লাগিয়ে দুপাশে প্যাড বসানো হলো। একটা ডান দিকে, আরেকটা বাম দিকে নিচে। ডাক্তার মিরাজ আরেক দফা চেঁচিয়ে উঠলেন, রিদম চেক, শকেবল, ভেন্ট্রিকুলেশন, ফিব্রিলেশন কনফার্ম, চার্জ 200 জুল। যন্ত্রণাটা হালকা গুঞ্জন তুলছে এর মধ্যে। ঘরভর্তি ডাক্তার সবাই নিঃশ্বাস আটকে তাকিয়েছে। ঘরভর্তি ডাক্তার সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে এক প্রকার। বাটন চাপা হলো যন্ত্রটি। অয়নের শরীর হঠাৎ শক্ত হয়ে উঠল। ঝাঁকি দিয়ে উঁচু হয়ে গেল স্টেজের থেকে। কেঁপে উঠল হাতের আঙুলগুলো। লাইনটা আরেকবার কেঁপে উঠল। তারপর আবার বন্ধ হলো। ডাক্তার মেয়ের চিৎকার করে যাচ্ছেন উত্তেজিত গুলো। পালস নেই, সিপিআর। আবার বুক চাপা শুরু হলো। দায়িত্বে থাকা ডাক্তার, অ্যাপ্রিনেফ্রিন 1 মিগ্রা, আইভি পুশ। মনিটরের সোজা লাইন এক বিন্দু নড়ল না। ডাক্তার মিরাজ গোটা জীবনে এত অসহায় অনুভব করেনি। থরথর করে কাঁপতে লাগলো। পাশ থেকে একই কণ্ঠে চেঁচিয়ে উঠল অন্য এক দক্ষ ডাক্তার, নো পালস। এক মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না আকাশ। পিছিয়ে শব্দ করে ধাক্কা খেলো দরজা থেকে। শিয়া হেসে উঠল খিলখিল করে। আচমকা রেনু, প্রিয়া, রাতুল মিলে দরজার থেকে সরিয়ে এলো তাকে দ্রুত। মেঝেতে দপ করে বসে পড়ল। হাসতে হাসতে মাথা এলে দিল প্রিয়ার বুকে। শূন্য দৃষ্টি রেখে চিৎকার করল, শেষমেশ ফাঁকি দিলে চৌধুরী সাহেব। এ জন্মের মতো ফাঁকি, বুঝলেন? খিলখিল করে হেসে উঠল আবার। গোটা হসপিটালে মানুষ জমা হয়ে গেছে এক প্রকার। বলা বাহুল্য সবাই কাঁদছে শিয়ার অবস্থায়। শিয়া হাসতে হাসতে কেঁদে ফেললো এবার। সাথে সাথে শব্দ করে হেসে উঠল, কবুল, কবুল, কবুল। চৌধুরী সাহেব শুনলেন? সে উন্মাতের মতো এদিক সেদিক তাকালো সবাইকে। অয়ন মেহনাত চৌধুরীকে স্বামী হিসেবে গ্রহণ করলাম আমি। শুনলেন আপনারা? শুনলেন তো? আমি বিবাহিত, কিন্তু বিবাহিত। ভেতরে ওই বেঈমান পুরুষটার বউ আমি। আমাকে ফাঁকি দিলে সে এই জন্মে বউ করে ঘরে তুলল না, আমাকে একটা সংসার দিল না, পরকালে
জবাব নেব আমি তার, দিতেই হবে এ জন্মে বেঈমানির কারণকে। উঠতে বসতে বলতে, শিয়া চলো বিয়ে করি, সবাই মানিয়ে নেবে। আজ দেখুন আমি লাল শাড়ি পরে বসে আছি, কবুল করলাম তাকে। সে আমাকে জড়িয়ে ধরল না। পাষাণ পুরুষ, পাষাণ। গলা কাটা মুরগির মতো ছটপট করে উঠল শিয়া। হা করে শ্বাস নিল জোরে জোরে, আবার বলে উঠল, অয়ন কবুল। কিন্তু কবুল তোমাকে, কবুল তোমার দেওয়া শূন্যতা, কবুল তোমার দেওয়া অপূর্ণতা, কবুল আমাদের না হওয়া সংসার, কবুল পরকালের জন্য তোমাকে কবুল। অস্পষ্ট শেষ কথাগুলো বলে মূর্ছা গেল শিয়া, নিথর হয়ে গেল, থেমে গেল আর্তনাদ। আকাশপ্রিয়া পর্ব 11। পুরো গল্পটা প্লেলিস্টে। সাজের মায়া যারা করছেন, আমি সাজের মায়া দেব আর উম্মাদ এই 3টা গল্প দেব। আমি এটা একটু টেনে নিই, গল্পটা আমারই খুব ভালো লাগতেছে।